ঘরে ঢুকেছে দরজাটা খুলে, পায়ের এবং হাতের ছাপ 3-4 রকমের, এরকম করতে করতে কেউ একটা ঘরের মধ্যে ঢুকে গেছে, 2টো পা আর 2টো হাত। আর এমন না শুধু একটাই স্পেসিফিক, মানে একটা সাইজ নয়, এরকম বড় বড় থাবা কিছু, মনে হচ্ছে কেউ হামাগুড়ি দিতে দিতে কেউ ঢুকে গেলে, একটা ঘরের মধ্যে ঢুকে গেলে ওরকম হয় না। ওর মা একটা গন্ধ পেলো হট করে, পচা পচা একটা গন্ধ, ভেতর থেকে একটা পচা গন্ধ, পিচ্ছিরি। আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের নিজেদের বাড়ি যেটা ছিল এখানে, ওটা এরকম ছিল, 3-4টে সিঁড়ি উঠে তারপর বাড়ি, ভেতরে একটা লন। হ্যাঁ হ্যাঁ, যেটা শোনার পরে অ্যাকচুয়ালি আমরা সব বন্ধুরা ডিসাইড করি যে এবার না ওর বাড়িতে একদিন আমরা চল, ওর বার্থডে পড়বে সেদিনকে যাব ওর বাড়িতে, গিয়ে আমরা দেখবো যে আদেও কথাগুলো সত্যি কিনা নাকি সব ঢপবাজি দিচ্ছে। আমি জানি না, এটা তো আমি একা দেখিনি, আমার ওই বান্ধবীও দেখতে পাচ্ছে। একটা মহিলা শাড়ি পরে, একটা মহিলা নর্মাল শাড়ি, একদম সেই বুটিক প্রিন্ট যে শাড়িগুলো হয়, খুব আস্তে 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 ঢুকে আসছে ঘরের মধ্যে। দেখে মুরগির ছেঁড়া ছেঁড়া পালক, মুরগির পাখনাগুলোকে এরকম এরকম টেনে টেনে কেউ ছিঁড়ে ছিঁড়ে যদি ঘরের মধ্যে ফেলে রাখে, একটা ছাগলের শিং, একটা চোখ, সব কি সব নোংরা জিনিস একদম পড়ে আছে। এবার ওর মা দৌড়ে গিয়ে দেখছে নখ ফোক সব উঠে গেছে, এইখান থেকে মাংস চিবাতে আরম্ভ করে দিয়েছে এই জায়গা থেকে। আর ঠিক খাচ্ছে তো, সে এই জায়গাগুলো উঠে উঠে গেছে, উঠে গিয়ে এখান থেকে পুরো লাল লাল এরকম করে রক্ত পুরো হাত ভরে আছে। ওয়েলকাম ব্যাক, সকলে শুনছেন প্রেত কথার সম্পূর্ণ একটি নতুন লাইভ পডকাস্ট, এবং আজকে আমার সঙ্গে রয়েছে খুবই বাচ্চা একটি মেয়ে, দেবস্মিতা। দেবস্মিতা দেখে ওকে মনে হচ্ছে একটু নার্ভাস ফিল হচ্ছে না? একটু একটু নার্ভাস ফিল হচ্ছে? হ্যাঁ, একটু মানে নার্ভাস তো আছি, কারণ এতদিন ধরে শুনতাম, জাস্ট আমি যে ভাবিনি কোনোদিন এসে এখানে দেখবো বা আমি নিজে এসে বলবো যে পডকাস্টে এসে ঘটনাটা নিজে শোনাবো, তো তাই জন্য একটু নার্ভাস আছি। প্রথমবার কি এরকম লাইটের সামনে? হ্যাঁ, প্রথমবার ক্যামেরা, প্রথমবার লাইট, আর প্রথমবার তোমাকে সামনে থেকে দেখছি, এটা আরো বড় ব্যাপার। দেখো, ভয় পাওয়ার কিছু নেই, একদমই মানে সাধারণ ব্যাপার। এগুলো শুধু রয়েছে, মনে করো এগুলো, এরা কেউ কথা বলতে পারে না, এই লাইটগুলোও কেউ কথা বলতে পারে না, ক্যামেরাগুলোও কেউ কথা বলতে পারে না, মাইকগুলোও কথা বলতে পারে না, এরা শুধুমাত্র আমাদের শুনতে পারে। মানে এদের থেকে ভালো দর্শক আর কেউ হতে পারে না। একদম একদম, কারণ দর্শক বলে তাও ধরো ভুল ভাল কিছু একটা বলেছি, দর্শক হঠাৎ করে একটা ডিম ছুড়ে দিল, হঠাৎ করে একটা টমেটো, গ্রামগঞ্জের দিকে হঠাৎ করে একটা টমেটো ছুড়ে দিল, বা স্কুলে আমরা যেটা করে থাকি, তুই নাম তোকে টমেটো ছুড়বে লোকে, ডিম ছুড়বে লোকে, এই যে জিনিসগুলো করি, এদের থেকে আমাদের ওই ভয়টা নেই। অ্যাটলিস্ট আমি জানি যে আমি যদি ভুল ভালো কিছু বলি, এই লাইটটা হঠাৎ করে একটা টমেটো ছুড়ে যে হঠাৎ করে একটা টমেটো ছুড়ে মারলো, হঠাৎ পডকাস্ট করতে করতে দেখলাম লাল হয়ে গেছে, বা ডিম ছুড়ে মেরেছে, মুখটা পুরো কুসুম হয়ে গেছে, বাজে একটা গন্ধ বেরোচ্ছে তার সাথে, অমন কিচ্ছু হবে না। একদম সিম্পলি তুমি আমাকে তোমার ঘটনা বলো, আমিও তোমার ঘটনাটা প্রথমবারই শুনবো, কারণ আমি তোমার ঘটনাটা আগে শুনিনি। তো আমার জন্য সেটা এন্টারটেইনিং ব্যাপার, তোমার জন্য সেটা, মনে করো আমরা দুজন একদিন একটু ঘুরতে বেরিয়েছি এবং তুমি আমাকে একটা ভূতের গল্প বলছো, তো সেভাবেই তোমার ঘটনা শুরু করে দাও। আপনিও যদি আমার পডকাস্টে আসতে চান তাহলে একদম ভয় পাবেন না। আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের মাইক, ক্যামেরা, লাইট, কেউ কোনোদিনও ডিম বা টমেটো ছুড়বে না। পডকাস্টে আসার জন্য 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা, এবং সেই ঘটনা যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা আপনাকে ডেকে নেব। পাঠিয়ে দিন আপনার জীবনের সেরা সত্যি ভৌতিক ঘটনা, অথবা আপনার শোনা সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাদের, এবং আপনার ঘটনা শোনান সমগ্র পৃথিবীর বুকে থাকা বাঙালিকে। শুরু করছি আজকের পডকাস্ট। তো ঘটনাটা প্রথম ঘটে আমার এক বান্ধবীর সাথে, যে কিভাবে ওদের ফার্স্ট যখন ওরা একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে চেঞ্জ করে, তো ওদের লাইফে কিভাবে একটা ড্রাস্টিক চেঞ্জ আসে, কিভাবে ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিভাবে ডিক্রিজ হয়ে যায়, যে একটা কোনো বাজে স্পিরিটের জন্য বা স্পিরিটগুলোর জন্য, সেটা ঘটনা শুরু হলে জানা যাবে। তো আমি মেয়েটার নাম নেব না, কারণ যেহেতু আমাদের স্কুল আলাদা হয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে আর কোনো কন্ট্যাক্ট ছিল না, কারণ সে জিনিসটা হয়তো খারাপ ভাবেও নিতে পারে। তো এর জন্য আমি ওর নাম বা ও কোথায় থাকতো সেই জায়গাটা বলছি না, আমি জাস্ট ওর মানে আমি নিজের বান্ধবী বলেই তাকে অ্যাড্রেস করব। তো একটা অন্য নামও দিয়ে নেহা ধরে নিলাম। তো প্রথমে এই ঘটনাটা প্রথম শুরু হয় যে আমি যেহেতু তো প্রথমে যখন একসাথে স্কুলে পড়তাম, তো ও একটা বাড়িতে চেঞ্জ করে, কারণ অনেকদিন ওরা একটা ভাড়া বাড়িতে ছিল, অনেকদিন ভাড়াতে।
তারপরে হঠাৎ ওর বাবা ডিসাইড করে যে আমরা একটা অন্য বাড়িতে শিফট করব। আচ্ছা, এটা কোন ক্লাসে, মানে তখন তখন আমরা অনেকই ছোট, হয়তো 6-এ কি 7-এ পড়ি হার্ডলি। তো আমি 8-এর পরে আমার যেহেতু আমার স্কুল চেঞ্জ হয়, আমি ইয়ের থেকে কলকাতা থেকে আমি রানাঘাটে শিফট করে যাই, তখনই এই আর কি এই জিনিসগুলো আমাদের মধ্যে লিঙ্কটা শেষ হয়ে যায়, অবভিয়াসলি ডিস্টেন্স বাড়ার জন্য, আর আমাদের মধ্যে সেই ফ্রেন্ডশিপটা থাকে না। যখন ক্লাস 6-এ পড়তাম তখন ও বাড়ি একটা চেঞ্জ হয়, তো কিছুদিনের জন্য স্কুল আসেনি, তখন আমাদের বলেছিল যে আমি বাড়ি একটা শিফট করেছি, নতুন একটা আমরা ফ্ল্যাট মানে একটা বাড়ি নিয়েছি নতুন। তো ফ্ল্যাট বগেরা ওরা দেখছিল অনেক দিন ধরে যে আমরা কোন ফ্ল্যাটে নেব। তো ওর বাবা একজনের কাছ থেকে একটা অ্যাড্রেস পায় একদিন একটা চায়ের দোকান থেকে, বলে যে এই বাড়িটা খুবই সুন্দর, তো তুমি এই বাড়িটা নিতে পারো। তো এই জায়গাটাতে এই ব্রোকারের নাম্বার এটা ধরো, নিয়ে তুমি কথা বলে নিও যে বাড়িটা তোমরা ফাইনাল করো। খুবই কম প্রাইসে ওই বাড়িটা পাওয়া যাচ্ছে, কিন্তু খুবই সুন্দর বাড়িটা। তো আমি বাড়িটা ফার্স্টে বলে দিই জায়গাগুলো, কারণ তাহলে যাতে সবার বুঝতে সুবিধা হয়। যখন বাড়িটা দোতলা ছিল, প্রথম যে তলাটা যখন আমরা ফার্স্ট ঢুকছি বাড়িতে, তখনই গেটটা খুললেই আমরা দেখতে পাবো একটা বড় হল মতন, একটা বড় টান হল, একদম সেটা খালি ধাক্কা মারছে একটা রান্নাঘর, একদম রান্নাঘরে সোজা একদম রান্নাঘরে একটা ধাক্কা মারছে। ডান দিকে একটা রুম, বাঁ দিকে একটা রুম, আর ওই ডান দিকে রুমে থাকতো আমার মানে নেহা আর নেহার ভাই, আর বাঁ দিকে রুমে থাকতো নেহার বাবা নেহার মা। আর নেহার ভাইয়ের ঘর দিয়ে চলে যেত একটা সিঁড়ি যেটা ওপরে উঠে যাচ্ছে, ওই ওপরে ওঠা সিঁড়িতে একটা রুম ছিল যেটা ইউজ হতো না, ওটা স্টোর রুম হিসেবে স্টোর রুম রাখার জন্য ওটা করা হয়েছিল। আর একটা রুম ছিল যেখানে ওরা অনেক সময় পড়াশোনা করতো, বা অনেক সময় একটু ওই স্টোর রুমটার পাশেই, তো হয় ওরা একটু গল্প আড্ডা করতো, বা ফ্রেন্ডসরা গেলে ওখানে একটু কথা বললো একটু প্রাইভেসিতে গিয়ে। আর ছাদের দরজা, ওটা খুললেই বড় একটা ছাদ। তো এইটা হচ্ছে ডান দিকে, মানে তোমার বান্ধবী মানে নেহা ওর ভাই আর ওর রুমটা দিয়ে উঠে গেলে ওইখানে দোতলা। বাদিকের রুমের কি কোনো দোতলা ছিল না? বাদিকের রুমটা জাস্ট একটা রুম যেখানে ওর মা আর বাবাই থাকতো, আর ডান দিকের রুমটাতে ওরা দোতলাটা ছিল, আর ওরা নিচে থাকতো একটা বেডরুম। এইবার ওরা যখন ফার্স্ট শিফট করে তখন ও একদিন আমাদেরকে এসে বলে যে তোদেরকে একটা ঘটনা বলবো, আমাদের বাড়িতে না একটু প্যারানর্মাল একটা ঘটনা ঘটেছে। তো তখন তো আমরা কেউ বিশ্বাস করতাম না, ভাবতাম নিশ্চয়ই ঢপ মারছে, রোজ আসতো একটা করে গল্প ফাটতো, আমাদেরকে ঢপ মেরে চলে যেত স্কুল থেকে বাড়ি। এবার প্রথম যে কথাটা ও বলে যে আমরা যেহেতু কেভি স্টুডেন্ট, তো আমাদের বাড়ি আসতে আসতে মোটামুটি 2:10 আমাদের ছুটি হয়, মর্নিং স্কুল আমাদের। বাড়ি আসতে আসতে মোটামুটি আমাদের 3টে সাড়ে 3টে বেজে যেত। তো আমরা সবসময় বাড়িতে মা বাবাকে বলে রাখতাম যে আমরা না আর অত লেট করে এসে আমরা ভাত খেতে আমার একদম ইচ্ছা করে না, আমরা রুটি খাবো বাড়িতে এসে। তো একদিন ওর মাকে ও বলে যে মা আমি না রুটি খাবো, আজকে ভাত খাবো না। তোর মা বলে ঠিক আছে, আমি তাহলে রাত্রির বেলা চিকেন রান্না করবো, ওটা দিয়ে ভাত খাবো। এবার ওরা প্রথম সেটা ওদের বাড়িতে 20 দিন হয়ে গেছে, শিফট ততদিনে করে গেছে, এবং 20 দিন হয়ে গেছে, ততদিনে ওদের বাড়িতে একদিনও ননভেজ হয়নি ওই 20 দিনের মধ্যে। সেদিনই ফার্স্ট যেদিন ওর চিকেনের কথাটা বলা হলো যে বাড়িতে ননভেজ হবে। তো ওর বাবা রাত্রির বেলা যথারীতি চিকেন নিয়ে আসে, রান্না বান্না হয়, ওরা খাওয়া দাওয়া করে একটা বাটির মধ্যে ওর মা হাড়গোড়গুলোকে একটা জায়গায় রেখে রান্নাঘরে রেখে ঢাকা দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ফার্স্ট ঘটনাটা যেটা ওর মাকে স্ট্রাইক করে, ওটা হলো ওর মা যখন উঠে রান্নাঘরে ঢোকে, গিয়ে দেখে হাড়গুলো যেন কেউ চিবিয়ে চিবিয়ে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো প্রথমেই ভাবে যে ইঁদুর বা বেড়াল কিছু একটা করেছে, নিশ্চয়ই ঘরে ইঁদুর আছে, তাই জন্য এগুলো করছে, এটাই আসবে। তো ও আমাদেরকে এসে বলেছে জানিস তো এরকম কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি যে কে এটা করলো। আমরা বললাম নিশ্চয়ই ইঁদুরে করেছে, তোর মা একদম ঠিক ভেবেছে, ওটাই হয়েছে। তো তখন ও বলল যে হ্যাঁ হতেও পারে। তো ওটা বলে আমরা কেউ বিশ্বাস করিনি, তো ও অতটা তখন গা লাগায়নি। এবার পরের দিনকে ওর মা বলে যে ধুর আমরা না একটা কাজ করি, ইঁদুর মারার একটা বিষ নিয়ে আসি, এরকম যেদিনই মাছ মাংসর কাঁটা রাখছি সেদিনই এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখছে, এরকম ভাবে না ঠিক না, আর কতদিন এরকম চলবে। কিন্তু যতবারই ইঁদুর মারার বিষই আনুক না কেন, বা ইঁদুর মারারই আঠাগুলোই আনুক না কেন, কোনো দিন কোনো ইঁদুরও ধরা পড়ছে না। আর বেড়াল ঢোকার তো কোনো সম্ভাবনাই নেই, প্রত্যেক দিন জানলা বন্ধ করে শোয়া হচ্ছে, দরজা বন্ধ থাকছে, কোনো বেড়াল কোনোদিন ঢোকেও নি, কিছু খায়ও নি। বেড়াল ঢুকলেও বাসন পড়ার আওয়াজ হবে, যে বাসনটা ছড়িয়ে যাচ্ছে, কোনো আওয়াজ নেই। শুধু সকালবেলা উঠে দেখছে বাটি একদিকে পড়ে আছে, থালাটা যেটা ওর উপরে, আর হাড়গোড়গুলো এমন না যে একটা পড়ে গেলে যে একটা স্পেসিফিক জায়গার উপরে পড়ে থাকবে না, সারা রান্নাঘরের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে আছে, হ্যাঁ। এবার তো এই ব্যাপার অব্দিও খুব লাইটলি ব্যাপারটাকে নেওয়া হয়েছে যে ঠিক আছে, আর
এগুলো খুবই কমন ব্যাপার, যে হতেই পারে ইঁদুর হয়তো আছে কিন্তু ধরা পড়ছে না, খাচ্ছে না, বা ইঁদুর অনেক সময় বিষ খেয়ে জল খেয়ে নিলে তার তো আর মানে আমার মনে হয় এফেক্ট হয় না, কারণ আমাদের বাড়িতে এক দুবার ইঁদুর এরকম মানে মারার বিষ রাখা হয়েছিল, খেয়ে নিয়ে আমরা ঘরের মধ্যে যখন জলের বাটি রেখে দিচ্ছিলাম, আর আমি হয়তো খেয়ে বাটিটা রেখে দিচ্ছি, ওরা কি করছে জল খেয়ে আবার ঠিক হয়ে যাচ্ছে, বিষটা কিছু হচ্ছেই না ওদের। তো আমার বাবা তো বলছে না এবার জল রাখা যাবে না, এবার একদিনকে জল না রেখে তখন দেখছি না সত্যি মরে গেল, তাহলে তখন আমি বাবাকে বলছি না তাহলে ওটা ব্যাপার না, তাহলে ওই জলটাই ব্যাপার ছিল। এইবার সেকেন্ড জিনিসটা যেটা হয়, এবার আমি যেই টাইমের কথাটা বলছিলাম তখন ওই আর কি দুর্গাপুজো আসবে। এবার এখন যে ঘটনাটা হচ্ছে, এখন কালী পুজোর সময় চলে এসছে, কালী পুজোর দিনকে এবার ওদের পাশের বাড়িতে একজন আন্টি থাকতো, ওনারা নন বেঙ্গলি ছিল, ওনারা নেমন্তন্ন করে যে ভাবিজি মানে আমাদের বাড়িতে না কালী পুজো হবে, তোমরা নিজের ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে এসো। তো ওরা তো যেতে পারেনি ফর সাম রিজন, তো ওরা বলেছিল আমরা যাব না, তো ওনাকে বলবে না প্রসাদ পাঠিয়ে দিতে, আমরা প্রসাদ খেয়ে নেবো বাড়িতে। এবার ওর মা সকালবেলা প্রণাম করতে ঠাকুরের ওখানে গেছে, গিয়ে ওর মা প্রণাম করে এবার ওখানে ওই যে আন্টিটা ছিল সে বলছে, হিন্দিতেই বলেছে যে বেটা আপ লোগো কা তো বহুত জ্যাদা মতলব সাহস হ্যাঁ, তোরা তো খুব মানে সাহসী, তোরা ওখানে থাকছিস কি করে। হ্যাঁ, তো বলছে যে কেন কি ব্যাপার বলুন তো, আমরা তো খুব ভালোই আছি, কোনো ব্যাপার তো হচ্ছে না। বলছে না সেরকম কোনো ব্যাপার না আর কি, ওই আর কি খালি মানে একটু নিলিবিলি জায়গা তো উনিও চেপে গেছে ব্যাপারটা, আর বলেনি কিছু ওই রিলেটেড। তো বলেছে ঠিক আছে কোনো ব্যাপার না। তো ওখানে হ্যাঁ, তো এবার প্রসাদ গুলো নিয়ে ওর মা চলে এসছে বাড়িতে, ওর মা খেয়েছে, নিয়ে ও প্রসাদ নিয়ে চলে এসছে। এবার আঙ্কেল সেদিন বাড়ি ছিল না, নেহা আর নেহার ভাই গেছিল ওর দিদার বাড়ি মনে হয়। দিদার বাড়ি থেকে যখন রাত্রির বেলা আসে, আমার বান্ধবী বলে যে মা একটু দাও তো প্রসাদটা, একটু টেস্ট করে দেখি কেমন খেতে হয়েছে। ওর মা বলে ঠিক আছে তুই নিয়ে গিয়ে খা। এবার ওর মা প্রসাদটা হাতে দিয়ে ওকে বলে যা খেয়ে নে। ওর কি হয়েছে মনে, ও বলছে আমি না ওপরে ছাদে গিয়ে হাওয়া খেতে খাই। ঠিক আছে, এবার ওর মা বলছে ঠান্ডা বাইরে ওপরে যাস না। তখনকার টাইমে কালী পুজোয় ভালোই ঠান্ডা পড়ে যেত, এখন তো কিছু মনেও হয় না, তখন ঠান্ডা ভালোই পড়তো। এবার তখন ও বেশ ওপরে গিয়ে ভাবছে খাবো। এবার তখন লাইট ওদের একটা ডিম জ্বলতো, একদম লাইট একটা ল্যাম্প, ওটা জ্বালিয়ে ও ছাদের মধ্যে দাঁড়িয়ে জাস্ট টিফিন বক্সটাকে ওপেন করেছে। ওপেন করে দেখে খিচুড়ির ওপরে একটা মাছের বড় কাঁটা, এরকম একটা লম্বা কাঁটা। এইবার ওর মাকে ও ওখানে খাবারটাকে ওইখানেই রেখে দিয়ে দৌড়াতে নিচে গেছে, গিয়ে মাকে বলছে মা জানো তো এরকম ওপরে একটা মাছের কাঁটা আমার খাবারে। মা বলছে পাগল টাগল হয়ে গেলি নাকি তুই, মা কালীর ভোগে মাছের কাঁটা কোথা থেকে আসবে। আর ওরা পুরোপুরি ওটাকে নিরামিষ মতে পুজো করেছে, আমি নিজে চোখে গিয়ে দেখেছি, ওদের কোনো মাছ মাংস বলি কিচ্ছু হয় না, চাল কুমড়ো বলি দেয় ওরা। তো বলছে তাহলে কি করে আসবে, তাহলে কি করে হলো, তো তুমি চলো তুমি দেখবে চলো ওপরে আছে কিনা। ওটা ওর মাকে নিয়ে গেছে, ততক্ষণে ঢাকনাটা খোলা ওপরেই রাখা আছে ছাদের ওপরে, টিফিন বক্সটা যেটার মধ্যে ছিল। হ্যাঁ, ওর ওপরে গিয়ে দেখছে ভেতরে খিচুড়ি নেই, খালি মাছের কাঁটাটা পড়ে আছে। আর খিচুড়িটা সারা যে নিচটাতে মানে ছাদের যে ফ্লোরটা, ওর ওপরে যেন খিচুড়িটাকে এরম করে মাখিয়েছে পুরো হাত দিয়ে এরম করে মাখিয়ে পুরো ফ্লোরটা ভরে গেছে। এবার ওর মা ভাবছে যে কোনো পাখিতে করবে রাত্রির বেলা এখন এসে, আর খেলেও মাছের কাঁটাটা অ্যাজ ইট ইজ ওরকম জাস্ট বক্সের মধ্যে যেমন এরম ভাবে লাগানো থাকে, কিছু হয়নি, যেমন আছে ওরমই আছে মাছের কাঁটাটা, কিছু ডিফারেন্স মাখালো ওখানে, কেউ বুঝতে পারলো না। ওই ঘটনাটা ও আমাদেরকে এসে বলছে। এবার আমরা বলেছি তুই না প্রত্যেক দিন এরকম ঢপ মারিস আমাদেরকে এসে, একদিন না তোদের বাড়ি আমরা চলে যাব, গিয়ে দেখবো তোর কেমন কি আছে তোর বাড়িতে, রোজ তোর এসে মিথ্যে কথা বলা আমাদেরকে। বলছে না রে সত্যি কথা, আমি সত্যি এগুলো ফিল করতে পারি। এইবার ওর ভাই একদিন দেখে ওর ভাই পড়তে নিচে ফ্লোরে বসে পড়ছে। এবার দরজা একদম মানে ও যেখানে বসে আছে একদম সামনে এখানে দরজা, ওর মা ওকে কি একটা জিজ্ঞেস করে ওর মা ঘর থেকে চলে গেছে, কি রাতের খাবি কি বা এরকম কিছু একটা জিজ্ঞেস করে ওর মা ঘর থেকে চলে গেছে। তারপরে ও না পড়তে হট করে মুখটা উঠিয়ে, দরজার ডিফারেন্সটা অনেকটা বেশি, দেখছে দরজা থেকে এরকম করে উঁকি মেরে কেউ দেখছে। কে দেখছে তাকে দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে কেউ একটা উঁকি মেরে এরকম ভাবে দেখছে। এবার ও নিজের মাকে চিৎকার করে ডাকছে যে হ্যাঁ কোথায় তুমি এরকম করে ডেকেছে। দেখে যে দিক থেকে যে মানুষটা উঁকি মারছে তার উল্টো দিক থেকে ওর মা ঢুকছে, মানে
এই দিক থেকে ধরুন উঁকি মারছে দরজার এই পাশ থেকে, এই দিক থেকে ওর মা ঘুরে আসছে। ওটা ওর মা নয়, না, তার ঘরে কেউ নেই ওর মাকে ছাড়া। ওর দিদি পড়তে গেছে, ওর বাবা কাজে গেছে অ্যাজ ইট ইজ, তো ওরকমই। এবার ওর মা এসে বলে কি হয়েছে, তখন বলছে ওরকম তুমি কি দরজা দিয়ে উঁকি দিচ্ছিলে? বলছে কেন, আমি কেন উঁকি দিতে যাব দরজা দিয়ে? তো বলছে তুমি না, বলছে না আমি কেন উঁকি দেবো। তো বলছে তো পড়ার যত বাহানা চুপচাপ পড়। তো বলে টলে ওর মা আবার চলে গেছে। একদিন ওর বাবা রাত্রির বেলা অনেক রাত অবধি আঙ্কেল কাজ করছে, ব্যবসা করতো আঙ্কেল, তো ব্যবসার কাজ কিছু হিসাব বা কিছু একটা করছিল। রাত্রির অনেক হয়ে গেছে, প্রায় 1:30-2 বাজে, সবাই ঘুমাচ্ছে। তখন আঙ্কেল দেখলো, মানে দেখেনি, শুনলো, করতে করতে হট করে সব সন্নাটা হয়ে রয়েছে, হট করে কানের মধ্যে কি একটা এসে বলে গেল হেই। আচ্ছা, জাস্ট একটা হেই। আচ্ছা। তো উনি ভয়েতে ঘরে ঢুকেছে, ঢুকে বলছে আমি না আর কাজ করবো না, আমি ঘরে কাজ করতে পারছি না, আমার কেমন শরীর খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। তো বলছে কেন, কি হলো? ওর মা উঠে গেছে, কেন কি ব্যাপার, কি হয়েছে? বলছে না আমার কানের মধ্যে না কে একটা হেই বলে চলে গেল। ওর মা বলছে যে ঠিক আছে তাহলে তোমাকে কাজ করতে হবে না, তুমি না শুয়ে পড়ো, তোমার ফালতু ইয়ে করতে হবে না, চাপ নিতে হবে না, তুমি শুয়ে পড়ো। এইবার টাইম আসলো মার্চ মাসে, শিবরাত্রি। শিবরাত্রির দিন ওর মা আলতা পরে নিজের যে ঝাঁপিটার মধ্যে, যার মধ্যে সব শিবরাত্রির ফল টল, তারপরে ঢালার যে জিনিসগুলো হয় না, যে ওই দুধ রাখে, তারপরে গঙ্গা জল রাখে, সব নিয়ে ওই আলতাটা পরে ঝাঁপিটা তুলে নিয়ে চলে গেছে। এইবার আলতার ডাব্বাটা উনি খুলে রেখেছিল কিনা বা রাখা ছিল এমনি নাকি বন্ধ ছিল, এটা কেউ বলতে পারছে না, উনি মনেও করতে পারছেন না। উনি খালি এসে বলে যে যখন সব করে টোরে এসছে, ঘরের মধ্যে কেউ নেই ওনাকে ছাড়া, আর কেউ নেই ঘরে, আলতা টালতা পরে উনি বেরিয়ে গেছে। যখন ঘরে ঢুকেছে দরজাটা খুলে দেখছে কেউ পায়ের এবং হাতের ছাপ 3-4 রকমের, এরকম করতে করতে কেউ একটা ঘরের মধ্যে ঢুকে গেছে। মানে পা, 2টো পা আর 2টো হাত, আর এমন না শুধু একটাই স্পেসিফিক, মানে একটা সাইজ নয় হাত বা পায়ের, বিভিন্ন সাইজের, চাই বড় হোক ছোট হোক, এরকম বড় বড় থাবা কিছু। সেই মনে হচ্ছে কেউ হামাগুড়ি দিতে দিতে কেউ ঢুকে গেলে, একটা ঘরের মধ্যে ঢুকে গেলে ওরকম হয় না, দেখছো ঘরের মধ্যে যেন কেউ হামাগুড়ি দিতে দিতে ঢুকে গেছে। আর পুরো এরম ভাবে ঘরটা, মানে ডান দিকের ঘরটা, মানে যেটা ওপরের দিকে যেত, মানে আমার বান্ধবী আর আমার বান্ধবীর ভাইয়ের ঘর, ওই দোতলার দিকে ঘরের দিকে এরকম বেঁকে গেছে, স্টোর রুম দিকে। এইবার যখন ওর মা ঢুকেছে, এবার ওর মায়ের সাহস হচ্ছে না যে ঘরের দরজাটা খুলে আমি দেখবো যে ওখানে কেউ গেছে কি। স্টোর রুম, হ্যাঁ ওই স্টোর রুম না, মানে ওই বান্ধবীদের ঘর দিয়ে তো ওপরে যাওয়া যেত, ওর বান্ধবীদের ঘরের দরজাটাই ওর মা খুলতে পারছে না। ওই হল থেকে দেখছে যে এইদিকে ডান দিকে বেঁকে গেছে। ওর মা হলে বসে আলতাটা পড়লো, হলে বসে আলতাটা পরে আলতার জায়গাটা ওখানে রেখে দিয়ে দরজা পেছনে বেরিয়ে গেল। তাহলে ডান দিকে এরম ভাবে কে গেল? আর গেলেও আন্টিও যদি নিজের পায়ে পড়েও যদি ওদিকে গিয়ে থাকে, ওর মা তো আর হাতে করে ক্রল করে ওইদিকে যাবে না। এবার ওর বাবা আসে, ও বাইরে বসেছিল যে আমি ঢুকতে পারছি না ঘরে, নিশ্চয়ই কেউ এসছে, আর না হলে কিছু তো একটা ব্যাপার আছে। এবার ওর বাবা যখন আসে, এবার বলছে যে দেখো তুমি, বলছে ওর বাবা এসে বলছে কি গো তুমি বাইরে বসে আছো কেন? বলছে আমি ভেতরে যাবো না, দেখো ভেতরে কি হয়েছে। বলছে কি হয়েছে? বলছে তুমি দেখো। নিয়ে গিয়ে দেখছে ওরকম, বলছে এ কি করেছো তুমি এগুলো? বলছে আমি কেন করবো, এ মা আমার কি এই বয়স এখন রয়েছে যে আমি এগুলো করে এরকম তোমাকে ভয় দেখাবো? বলছে যে না, তাহলে নিশ্চয়ই তোমার বাচ্চা দুটো মিলে তোমার সাথে ইয়ার্কি করেছে। বলছে বাচ্চা দুটো দুপুর থেকে বাড়ি নেই, ওরা বাড়িও আসেনি এখন অবধি, ওরা কি ইয়ার্কি করবে? তো বলছে তুমি নিশ্চয়ই করেছো, তুমি বিয়ে পায়ে আলতা ঢালতা পরে উঠে ওই ঘরে গেছো, তুমি ভুলে গেছো, তোমার মাথা থেকে বেরিয়ে গেছে। বলছে ঠিক আছে আমি মেনে নিলাম, আমি পায়ে আলতা পরে আমি ওই ঘরে গেছি, পায়ের দাগ হয়েছে, হাতের দাগ কোথায়? তুমি হাতে দেখো আমার আলতা আছে। তো বলছে উফ তুমি আর এগুলো নিয়ে কথা বাড়িও না, আমার ভালো লাগছে না, এইমাত্র আমি বাইরে থেকে ঘরে এলাম, এখন আর এইগুলো নিয়ে শুরু করো না। তো বলে ঠলে ওর মাকে বলে তুমি পরিষ্কার করে দাও, বাচ্চাগুলো আসলে খামোখা ভয় পাবে, তুমি শুয়ে পড়ো খাওয়া দাওয়া করে। তো ওরাও চলে আসে পরে রাত্রির বেলার দিকে, খাওয়া দাওয়া করে ওরা শুয়ে পড়ে। কিন্তু ওর মায়ের সেই দিনকে স্ট্রাইক করেছিল যে না এবার আমাকে ডাকতে হবে, কিছু একটা তো ব্যাপার হয়েছে, গন্ডগোল হচ্ছে, আমি আর কাউরির কথা শুনবো না, এবার আমি ডাকবো কাউকে না কাউকে। পুরো বাবা পুরো ডেড এগেনস্টে ছিল যে এইসব কিচ্ছু হয় না, ফালতু তুমি ডেকে লোক হাসাবে, সাইডের লোকজন হাসবে, ভাববে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, কেউ বিশ্বাস করবে না তোমার কথা, এগুলো কিছু হয়ও না, তো ফালতু ইয়ে করো না। তো বলছে না আমি তো ডাকবই। তো বলে ঠলে ওর মা ডিসাইড করে, কিন্তু তারপরে কোনোভাবে ডাকা হয়নি, বা হয়তো
পসিবল হয়নি বা আঙ্কেল অশান্তি করেছে হয়তো বাড়িতে, মানে নিজেদের মধ্যে আর ডিসকাশন। হ্যাঁ ডাকেনি। ওরা ঘুরতে চলে যায় শিলিগুড়ি প্রায় 10 দিনের জন্য বেড়াতে। তখন আমাদের এক্সামস হয়ে গেছে, তো পুরো খালি, সবাই ফাঁকা। তো আমি বলছি শিবরাত্রির পরে আমাদের এক্সাম থাকে মার্চ টাইমে, তারপরে এপ্রিল থেকে আমাদের আবার নতুন সেশন শুরু হয়, তার আগে একটা 10-15 দিনের ছুটি থাকে, ওই টাইমে সবাই বেড়াতে যায়। তো ওরা ওই টাইমে বেড়াতে গেল, বেড়াতে গিয়ে বাড়ি আসলো যেদিনকে, এসে এবার ঘরের বাইরে তখন ওরা সিঁড়ি দিয়ে জাস্ট উঠে এবার ওদের মানে আমি বলছি নিচটা যেমন একটা ছিল না, মানে কাউরির বাড়িতে দেখবে যে যখন উঠতে হয় তো 2-3টে সিঁড়ি উঠে তারপরে দরজা থাকে, তো ওদেরও সেম 2-3টে সিঁড়ি উঠে এরকম একটা বড় স্পেস, তারপরে দরজা। ওরা ঘরটায় উঠে দাঁড়িয়ে দরজার সামনে জাস্ট, তখনও ওর মা একটা গন্ধ পেল হট করে, ঠিক পচা পচা একটা গন্ধ, ভেতর থেকে একটা পচা গন্ধ, পিচ্ছিরি। আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের নিজেদের বাড়ি যেটা ছিল এখানে, ওটা এরকম ছিল, 3-4টে সিঁড়ি উঠে তারপর বাড়ির ভেতরে একটা লন থাকে। হ্যাঁ ওই রকমই, মানে ওদের একটা লন, মানে তো হলটা, আর মানে ডান দিকে তারপরে রান্নাঘর এরকম হিট করছে। তো উঠে ওরা যখন দরজার বাইরেটায় দাঁড়ালো, একটা স্মেল এলো কিরম, ওর মা বলছে কেমনটা বাজে একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে না, এইবার মনে হচ্ছে ইঁদুরটা মরেছে, এইবার ইঁদুর মরেছে ওখানে। এবার আমি তো মরে পড়েছে, এতদিন জ্বালিয়ে খেলো, এটা বলতে বলতে দরজাটা খুলতে মানে বক করতেই খুলছে, এবার ইঁদুরটা মরেছে, এই করেছে ওই করেছে। দরজাটা যেই খুলেছে দেখে মুরগির ছেঁড়া পালক, মুরগির পাখনাগুলোকে এরকম টেনে কেউ ছিঁড়ে যদি ঘরের মধ্যে ফেলে রাখে, একটা ছাগলের শিং, একটা চোখ, সব নোংরা জিনিস একদম পড়ে আছে মাঝে। ওর বাবা বলছে এগুলো কি আনলো, বেড়ালে আনলো? ওর মা বলছে তুমি কি পাগল হয়ে গেছো, তোমার কি মাথায় কিছু ঢুকছে না? এগুলো বেড়ালে কোনোদিন আনবে? আর কোথা থেকে বেড়াল আনবে? তুমি একটা জায়গা দেখাও তো কোথাও খালি আছে, সব জানলা বন্ধ, দরজা বন্ধ, কোথা থেকে বেড়াল ঢুকলো? বলছে তাহলে কি আনলো? বলছে তোমার সাথে আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না, তুমি কিছু বুঝতে চাইবেও না, তুমি কিছু বুঝতে পারছোও না। এবার আমি আমার মতন কাজ করবো, এবার আমি ফোন করব একজনকে, আসতেই হবে, এবার আমার কিছু করার নেই, আমি তোমার কথা আর শুনছি না। তো ওর বাবার অনেকবার বারণ করা সত্ত্বেও আর শোনেনি, পরিষ্কার করে সঙ্গে ফোন করেছে। এইবার এই ব্যাপারটা যে ছিল বা যারা ছিল তাদের না একদম পছন্দ হয়নি, যে এন্টিটিস গুলো, হ্যাঁ তাদের একদম ভালো লাগেনি যে এই ফোনটা করা হয়েছে, যে আপনারা আসুন একটু দেখুন বাড়িটার প্রবলেমটা, ওদেরকে বের করানোর জন্য বাইরে থেকে কাউকে আনা হচ্ছে, এই ব্যাপারটা পছন্দ করতে পারেনি, পছন্দ করে না। এইবার একজন বাবা আসেন বাড়িতে, হয়তো ওনার গুরুদেব ছিল কোনো, মানে তখন তো ও ছোট, ও আমাকে ক্লিয়ার বলতে পারেনি যে কে হতো। তো বললো যে একজন সাধু বাবা এসেছিলেন, মানে একজন বুড়ো, ওনাকে ডাকা হয়, বলে যে বাবা এরকম বাড়িতে এরকম প্রবলেম হচ্ছে। এবার উনি হয়তো নর্মাল একজন পুরোহিত টাইপের লোক, মানে ওনার না এই সব ব্যাপারে জ্ঞানটা ঠিক নেই, যে একটা বাড়িতে, তো উনি বলে নিশ্চয়ই বাস্তুদোষ হয়েছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে, তো একটা ঠিক আছে আমরা একটা শান্তি সংস্থানে, না ওই লোক নয়। তো উনি বলে আমি একটু শান্তি সংস্থানে যোগ্য করে দিতে পারি তোমাদের জন্য। তো বলে তাহলে কি ঠিক হয়ে যাবে? তো বলে হ্যাঁ তাহলে আশা করি বাস্তুদোষটা কেটে যাবে, ওরা বাড়িতে ঢুকে তো কোনো গৃহপ্রবেশও করনি, এই জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে, এই শান্তি সংস্থানের যোগ্যটা আমি করিয়ে দিতে পারবো, এটা বলে উনি বলেন যে ঠিক আছে আমি একটা ডেট বার করছি। তো ওর মা একটা আশা পায় যে হ্যাঁ তাহলে হয়তো ঠিক হয়ে যাবে, এবার কিছু একটা ঠিক হয়ে যাবে, তাহলে একটা পুজো মতন যদি হয়ে যায় তো বাড়িতে সব ঠিকঠাক হয়ে যাবে। এবার ওদের ভাগ্যটা এতটাই খারাপ যে ডেটটা তখন পড়েছে, মানে ডেটটা তখন হয়নি, বলেছে 14 দিন সময় লাগবে তখন। কিন্তু যে এন্টিটিসগুলো ছিল তারা এতটা ক্ষেপে উঠলো যে ওদেরকে 14 দিন সময়টাও দিল না, যে 14 দিন অবধি যে ওরা টানবে যে যজ্ঞটা করানোর জন্যে, ওদের ওই 14 দিনের সময়টাও মানে ওদের জন্য মনে হচ্ছিল পুরো একটা বছর হয়ে যাচ্ছে, মানে কিছু কাটছে না টাইম। প্রথম 3টে প্রবলেম হতে শুরু করলো ওদের বাড়িতে, মানে এন্টিটি গুলো এত বেশি প্রবলেম স্টার্ট করলো তখন যে 14 দিনটা অনেক বড় মনে হচ্ছিল তখন, যে এতদিন দেওয়া যাবে না। এইবার প্রথম ঘটনা যেটা ঘটে, যেটা শোনার পরে অ্যাকচুয়ালি আমরা সব বন্ধুরা ডিসাইড করি যে এবার না ওর বাড়িতে একদিন আমরা চল, ওর বার্থডে পড়বে সেদিনকে যাব ওর বাড়িতে, গিয়ে আমরা দেখবো যে আদেও কথাগুলো সত্যি কিনা নাকি সব ঢপবাজি দিচ্ছে। তো ও আমাদেরকে রোজই এসে বলতো। এবার এই ঘটনাটা ঘটে যে এই শিলিগুড়ির ব্যাপারটা এসে বলার পরে আমরা ভাবি যে হ্যাঁ এবার না চল আমরা ওর বার্থডে সামনে আমরা যাবো ওর বাড়িতে। ও বলে হ্যাঁ তোরা আয়, কোনো সমস্যা নেই, বাড়িতে আমরা বার্থডে সেলিব্রেট করবো,
নিয়ে তোরা যদি তোদের পারমিশন হয় মা বাবার থেকে তাহলে তোরা নাইট স্টেও করতে পারিস। এবার বাড়িতে সেই মায়ের কাছে তো কান্নাকাটি করে, না আমরা ওর বাড়িতে থাকবো, আমরা ওর বাড়িতে যাব। এবার আমার মাকে আমরা এই কথাগুলো কেউ বলিনি, মানে বাড়িতে কেউই জানায়নি যে ওর বাড়িতে এরকম কোনো অ্যাক্টিভিটিস হয়, কারণ বললে তো কোনো দিনই যেতে দেবে না আমাদেরকে, মানে একেবারে ডেড এগেনস্ট ডে হয়ে যাবে যে একদমই যাওয়া হবে না, তোমরা যেমন বাড়িতে আছো ওরকমই থাকো। এবার আমরা ভাবি যে না আমরা না এবারে বার্থডেতে গিয়ে ওর খুব মজা টজা করবো, করে টোরে একেবারে দেখে টেকেই আসবো যে আদেও কোনো কথাতে সত্যতা আছে কিনা, নাকি সব ঠপবাজি এতদিনে। এবার সবাই ডিসাইড করে বেশ গেলাম, গিয়ে কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো, সব হলো, মজা মস্তি হুল্লোড় খুব হয়েছে। ওর মা বলে যে আজকে তোরা যে 3 বন্ধুরা এসছিস, তোরা 4 জন মিলে একসাথে তোর বান্ধবীর ঘরেতেই শুয়ে পড়, নেহার ঘরেই শুয়ে পড়। ঠিক আছে, আমরা তাহলে একসাথে শুয়ে পড়বো, বেশ মজা টজা হবে। এবার ওর ভাইকেও আমরা তাড়িয়ে দিয়েছিলাম, বললাম যে না দিদিদের মাঝখানে কেউ থাকবে না, আমরা সব দিদিরা আজকে আড্ডা ফাড্ডা মারবো, কেউ এখানে থাকবে না। হ্যাঁ, তো এবার আমরা তখন আমার এখনো মনে আছে তখন না টম এন্ড জেরির ওই একটা বেঙ্গলি ভার্সন খুব বেরিয়েছিল। ওই বেঙ্গলি ভার্সনটা মানে একটা সিডিতে পাওয়া যেত। এবার ওর বাড়িতে একটা ডিভিডি ছিল, আমরা ওই ডিভিডিতে লাগিয়ে ওই টম এন্ড জেরির ওই ভার্সনটা খুব দেখছি। প্রায় তখন 12টার কাছাকাছি বাজে, আমরা খাওয়া দাওয়া করে সব ওই বেঙ্গলি ভার্সনটা দেখছি আর হাসছি, হো 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 করছি। ওর মা এসছে, সে বলছে এই তোরা ঘুম নেই তোদের চোখে, ঘুমা, এবার বন্ধ করে দে। এবার সুইচটা বন্ধ করার জন্য আমরা উঠে সুইচটা বন্ধ করে শুয়ে পড়েছি। শুয়ে এবার আমাদের না কেউ ঘুম আসছে না, সবাই গল্প করছি, এ করছি ওই করছি। এবার ওর মা কি করেছে, মশারি টাঙিয়ে দিয়ে ওর মা চলে গেছে যে তোরা ঘুমা, আমি চলে যাই। কিন্তু দরজাটা খোলা ছিল, ওদের যে ঘরের দরজাটা সেটা খোলা। এবার ওদের ঘর থেকে, মানে আমি যে খাটে শুয়ে আছি ওইখান থেকে না ওদের দরজাটা দেখা যাচ্ছে, পুরো পারপেন্ডিকুলার ওদের দরজাটা, মানে পুরো সোজা ওদের দরজাটা যে খোলা আছে ওটা দেখা যাচ্ছে। আর ওদের দরজা থেকে একটুখানি, মানে জাস্ট একটু 2-3 পা হাঁটলেই ওদের খাট। এবার খাটের মশারি টাঙিয়ে আমরা শুয়ে পড়েছি। আর ফোন টোন ঘেটে আমরা খুব গল্প টল্প করে আমরা ঘুমিয়ে পড়েছি। এবার প্রায় তখন 2-2-2:30 বাজে হয়তো। হঠাৎ করে মানে আমি দেখছি আমার পাশে আমার আরেক বান্ধবী শুয়েছিল, ও না আমাকে এরকম পিঞ্চ করছে, ঠিক আছে, মানে এমন চিমটি কাটছে। আমি না করে যাচ্ছি, কি হয়েছে দিয়ে বলছে এ ভাই ওঠ না। কি হয়েছে বল, বলছে একটু ওঠ। আমি বললাম কেন? বলছে উপরের দিকে তাকা। আমি এরম করে মাথাটা তুলে এরম করে দেখছি। আমি জানি না, এটা তো আমি একা দেখিনি, আমার ওই বান্ধবীও দেখতে পাচ্ছে। একটা মহিলা, মানে শাড়ি পরে একটা মহিলা, নর্মাল শাড়ি একদম, সেই বুটিক প্রিন্ট যে শাড়িগুলো হয়, কালারটা আমার ঠিক মনে নেই কি কালার, কারণ ডিম লাইট জ্বলছে, একদম নীল রঙের একটা লাইট, সেটা পরে একজন বুটিক টাইপের একটা শাড়ি পরে একজন মহিলা খুব আস্তে 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 ঢুকে আসছে ঘরের মধ্যে। ওই দরজাটা দিয়ে আমরা দেখছি যে ঢুকছে। এসে কি করছে, এবার আমরা তখনও কোনো কথা বলতে, আমি না ভাবছি আন্টি দেখতে চেক করতে আসছে যে আমরা ঘুমিয়েছি কিনা, নাকি আড্ডা মারছি। বাট ওর মায়ের না একটু শারীরিক গঠনটা একটু মোটা আর বেটে ওর মা। আর যে মহিলা আসছে তিনি একটু লম্বা চওড়া আর রোগা পাতলা, মানে বেশি মানে মোটা সোটা না, মানে নর্মাল চেহারা। আমরা বুঝতে পারছি না কে আসছে, আমরা ভাবছি কি ওর কি কোনো জেঠিমা কাকিমা, কিন্তু ওনাকে তো দেখলাম না প্রোগ্রামে তো খালি আমরা ওই বন্ধু বান্ধব আর ওর বাবা আর মা আর ওর ভাই, আর কেউ তো নেই ওদের ঘরে, নাহলে আসলে তো নিশ্চয়ই দেখতাম। মহিলার মুখটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছে না অন্ধকারে, কারণ ডিম লাইটটা পেছনে রয়েছে। মহিলাটা কি করলো, মশারিটার কাছে এসে মশারিটা পুরো মুখ দিয়ে এরকম করে এরকম ঝেঁকে কিছু দেখছে, মানে নিচে আমরা যে শুয়ে আছি মুখটাকে বাড়িয়ে এরকম ভাবে দেখছে। ওকে, মানে মশারির মধ্যে পুরো মুখ ঠেকিয়ে, আর মশারিটা পুরো এরকম বেঁকে গেছে, মানে আমার মাথায় ঠেকছে মশারিটা তখন এইখানগুলোতে। আমি এরকম করে দেখছি, আমার নড়ার ক্ষমতা নেই, আমার বন্ধু কথা বলতে পারছে না, আমি কথা বলতে পারছি না। আমার বান্ধবী মানে নেহা একদম মাঝে শুয়ে আছে, এই পাশে এক বান্ধবী, এই পাশে আমি, আর এই পাশে আমার আরেক বান্ধবী। এবার আমার মাথায় মশারিটা ঠেকছে, আর ও মহিলা এরম মুখটা করে দেখছে আমার মনে হচ্ছে। এবার আমার বান্ধবী থাকতে না পারে কে করে উঠেছে, কে করে উঠে সঙ্গে সঙ্গে বেড সুইচ টিপে দিয়েছে আমার নেহা উঠে সঙ্গে একটা দেখবে তখন আমাদের যেমন এখন একটাই হচ্ছে সুইচ, হ্যাঁ সুইচটা থাকে, সঙ্গে টিপে জ্বালিয়ে দিয়েছে। তারের সঙ্গে একটা হলুদ টাইপের একটা রঙের, হ্যাঁ একটা ছোট্ট এইটুকুনি থাকতো তখন। সঙ্গে বেড সুইচটা জ্বালিয়ে দিয়েছে, দেখে কেউ নেই ঘরে, পুরো ফাঁকা। এবার আমরা
যেই উঠে পড়েছি ওর মা দৌড়ে এসছে ওই ঘর থেকে, কি ব্যাপার তোরা চিৎকার করছিস কেন? তখন আমরা বলছি আন্টি এরকম তুমি কি এসছিলে বা কেউ একটা এসছিল ঘরের মধ্যে? বলছে কেন কি হয়েছে? আমি বললাম এরকম এসে মশারির মধ্যে দিয়ে এরকমভাবে আমাদেরকে দেখছে কে একটা এসে। আন্টি বলছে ও বাদ দে, স্বপ্ন দেখেছিস, ঘুমিয়ে পড়। হ্যাঁ মানে সবই জানে, সবই বুঝতে পারছে, কিন্তু তখন বাচ্চারা কি বলবে, ঘুমিয়ে পড়। আমরা ঘুমিয়ে পড়লাম। আমরা শুনতে পারছি আস্তে আস্তে আন্টি গিয়ে আঙ্কেলকে বলছে তুমি দেখছো কি হচ্ছে, বাচ্চাগুলোর ওপরে অ্যাটাক হলো, এখন যদি কিছু করে দিত। তখন বলছে কি করবে তাহলে এখন? বলছে কি একটা কাজ করি, একটা চাবি নিয়ে লোহার জিনিস গিয়ে মাথার তলায় রেখে দিই, কিছু তো অ্যাটলিস্ট একটু তো সেফ থাকবে। চাবি নিয়ে এসে আন্টি কি করলো, আমাদের বিছানার তলায় ঢুকিয়ে দিল চাবিটা, লোহা বলে। এবার ঘুমিয়ে পড়লাম আমরা। একটু ভয় তো পেয়েছিলাম, আমরা বুঝতে তো পেরেছি আন্টি ওটাকে চেপে দিল, তো এইটুকুনি বোঝার শক্তি তখন হয়ে গেছিল। তখন আমরা জিনিসটাকে নিয়ে আর কোনো আলোচনা করিনি, আমরা ঘুমিয়ে পড়েছি। পরের দিনকে আমরা মানে স্কুলে গেছি, বাড়ি গেছি, তারপরের দিন স্কুল গেছি। বাড়িতে গিয়ে আমরা কোনো ঘটনা বলিনি যে এই ব্যাপার হয়েছে, বাড়িতে কেউ জানে না। আমি সরি মা বাবা, আমি কাউকে বলিনি এখনো পর্যন্ত। আজকে জানতে পারলে আজকে বাড়িতে গিয়ে দোলাই আছে আমার। প্ল্যান ছিল যে চল আমরা এটাই দেখতে যাব। এটা সরি তুমি দেখছো হয়তো আজকে মার খাবো আমি বাড়িতে গিয়ে, যেদিনকে জানতে পারবে। তো এগুলো ঘটনাগুলো আমি বলিনি, কারণ তখন মনে হতো যে বাড়িতে বললে তো আরো ডবল মার খাবো, তখন গিয়ে তোরা ইচ্ছা করে গেছিস তার মানে, আমার মা তো মেরেই ফেলবে আমাকে। বলিনি। এইবার হলো সব ব্যাপার, ঘটনা হলো। আমরা তো সেদিনকে বিশ্বাস করলাম যে না, যা কথা বলে সেদিনকে সত্যিই বলে, তার মানে ওর কোনো কথায় ঢপটা নেই। মানে সবকিছু আমরা হয়তো সাইন্টিফিকলি ভাবতে যাই, কারণ ম্যাক্সিমাম আমরা সবাই সাইন্টিফিকলি সেটা জিনিসটাকে ভাবতে পছন্দ করি। আর এটা তুমিও মনে হয় বলেছিলে আগের পডকাস্টে কি তুমি প্রথমেই সাইন্টিফিক্যালি ভাবো, তারপরে যে ভূতটা মানতে নারাজ। নিশ্চয়ই কোনো ইঁদুর বা বেড়ালে ওগুলো করতো, বা হয়তো চোখের ভুল দেখতো, বা মনের ভয়ের থেকে এইগুলো একটা সৃষ্টি হতো, এগুলো আমরা ভাবতাম। কিন্তু সেদিনকে আমরা নিজের চোখে দেখার পরে ক্লিয়ার হলাম না। এবার আমি একটা ডিটেল মিস করে গেছি। পরের দিন সকালবেলায় আমাদেরকে বলছে তুমি তোরা বাড়ি যাওয়ার আগে একটু কিছু খেয়ে যা। বাড়িতে আমাদেরকে আমরা বললাম যে ঠিক আছে, আমরা তাহলে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাবো, আর বেশি লেট করবো না। মা বাবারা সবাই আনতে চলে আসবে, তাদেরকে তো ফোন করে দেওয়া হয়েছিল। তো তারা আসার আগে আমাদেরকে আন্টি বেশ সুন্দর লুচি টুচি করে দিয়েছে। আমরা খাওয়া দাওয়া করে একদম লুচি, আলুর দম, পায়েস সব খেটে মানে হ্যাঁ আন্টি এবার তাহলে আমরা যাই। এবার আমরা রেডি হব। এবার রেডি হওয়ার জন্য আমরা ওই ঘরে গিয়ে আমরা রেডি ফেডি হচ্ছি। হঠাৎ করে ওদের বাড়িতে একজন কাজ করতো, একটা বুড়ি মানুষ, হট করে সে চিৎকার করছে ও বৌদি করে। এবার আমরা না, এবার আমার বান্ধবী বলছে কি হলো রে, চল তো দেখি। আর আমরা সবাই দৌড়ে গেছি যে কি হলো, আবার একটা নতুন রহস্য, তো দেখতেই হবে কি হয়েছে। গিয়ে দেখছি ওদের ডাইনিং টেবিলটা, মানে যেটাতে ওরা খাবার খেত, ওই হলের মধ্যে ডাইনিং টেবিল, ওটা থেকে পুরো জল, মানে কোথা থেকে এসে পড়লো জানি না, এত জল পুরো ঘরের মধ্যে পুরো ফ্লোর ভিজে গেল, এত জল। মানে মনে হচ্ছে সেই ওই যে জারগুলো হয় না, জারগুলো যেগুলোকে খুলে দিলে যে জলের জারগুলো, ওগুলোকে খুলে দিলে ঢেলে দিলে যতটা জল হবে ঠিক ওরকম জল। কোনো উৎস নেই ওই জলটার, কেউ দেখতে পাচ্ছে না ওটা জলটা কোথা থেকে এলো। কোনো জগ নেই টেবিলে, শুধুমাত্র করে ডাইনিং প্লেট রাখা আছে ডাইনিং টেবিলের ওপরে, কাটলারি সেটস, আর কিচ্ছু নেই। আর আমরা প্রথমে ভেবেছিলাম নিশ্চয়ই ওই মহিলাটা যে কাজ করছিল সে তখন ঘর মুছছে, আর সে মুছে, হলটা মোছা হয়ে গেছে, সে ডান দিকের রুমে অলরেডি ঢুকে সে একদম কর্নার, মানে একদম লাস্ট মুছছে, একদম লাস্টের দিকে রয়েছে, সব মোছা হয়ে গেছে কমপ্লিট। তখন জলটা আবার নতুন করে এসে পড়লো। এবার ওর মা এসে বলছে হ্যাঁ তুমি কি মুছেছো, পুরো জলে থই থই করছে। বলছে বৌদি আমি শ্রীকৃষ্ণর দিব্যি খেয়ে বলছি আমি, আর উনি কণ্ঠিমালা পড়তো, মানে সেই কান নাক মুলে বলছে না আমি করিনি, তোমরা বিশ্বাস করো আমি করিনি, তোমরা মানে আমি করলে আমি কি কোনোদিন এরকম কাজ করেছি যে মুছে আমি বলবো যে আমি মুছে দিয়েছি বৌদি। তো বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি যাও দিয়ে দেখছে ছোটরা বাচ্চারা বসে আছে, ঠিক আছে তুমি যাও, ঠিক আছে মুছো, আরেকবার মুছো যাও। উনি বলছে ঠিক আছে। মুছে টুছে ওনার জন্য চা করা হয়েছে, ঠিক আছে। উনি চা খেতে ফ্লোরের মধ্যে, ওনাকে আমি দেখেছিলাম উনি কি করতো, চায়ের প্লেটের মধ্যে চাটা ঢেলে খাচ্ছে। এবার অনেকজন থাকে, অনেকজনকে আমি দেখেছি, তো চাটাকে প্লেটের মধ্যে ঢেলে খাবে।
চাটা আনন্দ পায় আমি জানি না, তোমার ঠান্ডা করার জন্য। এবার উনি চাটা প্লেটের মধ্যে না ঢেলে উনি নিজে গায়ের মধ্যে ঢালছে চাটা, ভগবান জানে। আমরা নিজেরা দেখছি ব্যাপারটা, মানে আমরা ওই ঘর থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে উনি চাটা খেতে বসেছে, উনি না এরম প্লেটটা ধরে আছে, ধরে গরম চা উনি এরম ভাবে ঢেলে দিল গায়ের মধ্যে। কোনো প্লেটটা এতটা, উনি গা অব্দি এই অব্দি এনে ঢালছে, আর উনি ঢেলে দিল পুরোটা। তারপরে ওনার ছ্যাঁকা লেগেছে, বাবারে বাবারে মাগো মাগো করতে করতে উঠলো। তখন ওর মা বলছে, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি কি পাগল হয়ে গেছো, গায়ের মধ্যে চা ঢালছো কেন, তুমি কি পুড়ে মরবে তো, তারপরে আমাদের নামে দোষ হয়ে যাবে, যাও যাও জামা প্যান্ট ছাড়ো, জামা কাপড় ছেড়ে যাও, ঘরে যাও। দিয়ে বলছে যে দিয়ে আমি ঠিক আছে আমি শাড়ি দিচ্ছি তোমাকে, তুমি শাড়িটা পরে যাও, বাড়ি যাও। দিয়ে বলছে, বৌদি আমি না বুঝতে পারছি না, আমার হাতটা না কেউ ঠেলে দিল, বিশ্বাস করো আমার হাতটা কেউ ঠেলে দিল। বলছে, কে ঠেলবে তোমার হাত, আমরা এখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ তুই যত সব তোমার ফালতু কথা, যাও তো। বলে টলে পাঠিয়ে দিল। এবার আমাদেরকে এসে আন্টি কমফর্ট করছে, না রে বাদতে, তো খুব মিথ্যা কথা বলে, খুব বাজে মহিলা, খুব এরকম যত সব কাজের বাহানা দেওয়ার জন্য সব কথা বলে, তোরা বাদতে তো বাদতে। বলে টলে আমরা বাড়ি চলে গেলাম। ওই দিনকে আমার বান্ধবী আমাকে কল করে বলছে, কিরে দেখলি তো, আমি সত্যি কথা বলেছিলাম, কিন্তু জানতে গিয়েছিলাম সেটা। আচ্ছা বান্ধবী মানে ওই বান্ধবী যার বাড়িতে, সে তাকে তো আমরা বলেছিলাম যে দাঁড়া তোকে দেখবো আমরা, তোর কত মিথ্যা কথা তুই বলতে পারিস। এবার আমরা না পরে ডিসকাস করছিলাম যে ওই মহিলাটাকে কি সাজিয়ে ঢুকিয়েছিল আমাদের মশাইয়ের মধ্যে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে ওই দরজা থেকে বেরিয়ে যাওয়া এটা সম্ভব নয়। আর দিয়ে আমরা বললাম তাহলে কি খাটের নিচে ঢুকে গেল, মানে নাটক করার জন্য একজনকে সাজিয়েছিল। আমরা ভাবছি এতটা নাটক করার জন্য কেউ কাউকে এতটা প্রমাণ করার জন্য সাজিয়ে আনবে, যে এনে দাঁড় করিয়ে দেখাবে, নিয়ে নিচে আবার ঢুকে যাবে। এবার খাটের নিচে ঢুকলেও সেই টাইমটা সে পাবে না, 1 সেকেন্ডের মধ্যে লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গে সে উধাও হয়ে যাবে, এটা সম্ভব না। সে খাটের তলায় ঢুকতে গেলেও তাকে বসে ঢুকতে গিয়ে ততক্ষণে আমরা দেখতে পাবো যে খাটের তলায় সে ঢুকে যাচ্ছে, বা একটা আওয়াজ হবে বা কিছু তো হবে। শাড়ি পরা মহিলা, তার উপরে মানে কোনো রকমই ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না, যে যুক্তিগত কোনো একটা ব্যাখ্যা যেটা শুনে মনে হবে যে না এটা কোনো তো সায়েন্টিফিক রিজন আছে। এবার ওদের বাড়িতে যেটা সমস্যা শুরু হলো, এটা শুরু হলো যে খুবই বাজে, মানে প্রথম যে সমস্যাটা হলো, ওদের বাড়িতে সবার মধ্যে খুব অ্যাঙ্গার ইস্যুস তৈরি হতে শুরু করলো। এ ওর ওপরে রেগে যাচ্ছে, এ তার উপরে রেগে যাচ্ছে, কোনো ছোট ছোট কথায় খুবই মানে বাজেভাবে ঝামেলা হচ্ছে। মানে আঙ্কেল আন্টির তো এরকম লেভেলের ঝামেলা হচ্ছে, মানে মনে হচ্ছে সেই একজনের গায়ে হাত তুলে দেবে এরকম একটা ব্যাপার, মারামারি হয়ে যাবে, মানে এতটা বাজে একটা ঝামেলা। মানে ইভেন একদিনকে আমার বান্ধবীর সাথে ওর বাবার এত ঝামেলা হয়েছে, ওর বাবা ওকে কোনো দিন মারেনি, মানে ছোটবেলা থেকে ও ক্লাস 6-7 অব্দি কোনো দিন মারেনি। সেদিন ওর বাবা ওর গায়ে হাত তুলেছে। আর ওর বাবা কথায় কথায় রেগে যাচ্ছে, মানে ওর বোনের, মানে আমার বান্ধবীর সাথে ওর ভাইয়ের ঝামেলা হচ্ছে, আমার বান্ধবীর সাথে ওর মায়ের ঝামেলা হচ্ছে, ওর বাবার সাথে মায়ের ঝামেলা হচ্ছে, মায়ের সাথে ভাইয়ের ঝামেলা হচ্ছে, মানে সেই ইন্টারক্রস তার সাথে মানে মানে কোনো ব্যাপার নেই সেই নিয়ে ঝামেলা। ওগুলো নিয়ে কোনো ঝামেলা করার রিজনই না অ্যাকচুয়ালি। মানে হ্যাঁ, মানে কি হচ্ছে যে একদিনকে আমার বান্ধবী খাতাটা রেখে দিয়েছে ওর ভাইয়ের টেবিলের ওপরে, ওর ভাই সে এমন রিয়াক্ট করতে শুরু করে দিয়েছে, মানে যেন কি না কি রেখে দিয়েছে বা কি না কি নিয়ে নিয়েছে ওর। মানে এগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি পড়েছিলাম একটা জায়গাতে, এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জির একটা প্রভাব পড়ে। অনেক রকম প্রবলেম, খাওয়া দাওয়ার প্যাটার্নের মধ্যে বদল চলে আসে, স্লিপ সাইকেলের মধ্যে বদল চলে আসে। সেকেন্ড ব্যাপার, ফাইন্যান্সিয়ালি খুব বাজে, মানে খুবই খারাপ হতে শুরু করলো স্থিতি। ওর বাবা সুতোর বিজনেস ছিল, আমি বললাম ওর বাবা বিজনেসম্যান, হঠাৎ করে এতটা পরিমাণ লস খেলো, মানে ভাই ভাবনারও বাইরে। 1-1.5 মাস মতন মানে সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে মানে কোনো রকমে চালাচ্ছে সংসার, মানে এরকম একটা ব্যাপার। এবার সেই ব্যাপারটাও মানে মোটামুটি 3-4 দিনের মধ্যে ঘটে গেল। মানে ওদেরই প্রবলেমটা চলছিল। এবার ওটার সাথে সাথে অ্যাঙ্গার ইস্যুস, তারপরে ওই ফাইন্যান্সিয়ালি ব্যাপারটা কম হয়ে যাচ্ছে। এইবার সবথেকে ডেঞ্জারাস পার্ট যেটা আসতে শুরু করলো, এতদিনকে যে আমরা বুঝতে পারতাম ওর একটা প্রেজেন্স আছে, ওকে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে, ওরা এবার খুব কনস্ট্যান্ট দেখা দিতে শুরু করলো, মানে খুব ফ্রিকুয়েন্ট। যেমন একদিন হলো, আমার বান্ধবীর মা কিচেনে খাবার বানাচ্ছে, রান্না করছে। বাট আমরা অনেক সময় দেখেছি, আমরা যখন রান্নার যে বাসনগুলো থাকে ওই স্টিল বা জাতীয় বাসনগুলোতে
রিফ্লেক্ট করে একজন মানুষ যদি পেছনে দাঁড়িয়ে থাকে বা কেউ যদি দাঁড়িয়ে আছে, সেটা রিফ্লেকশনটা আমাদের দেখতে পাই, মানে আমরা কমপ্লিট দেখতে পাই না, কিন্তু কেউ পেছনে যে মুভ করছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ। উনি রান্না করতে করতে ওনার না চোখটা হট করে একটা বাটির দিকে গেছে, দেখছে না পিছনে না কি একটা মুভ করছে, এরকম করে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। ফট করে পিছনে ঘুরলো, কেউ নেই। আবার সামনে ঘুরে আবার রান্না করছে, মনে হচ্ছে কেউ একটা এরকম ভাবে সাইডে এসে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, দেখছে ওনাকে। আবার পেছনে ঘুরছে, নেই, কেউ নেই, কিন্তু প্রেজেন্সটা সে ফিল করতে পারছে যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এটা আমাদের সিক্স সেন্স আমাদেরকে বলে দেয় যে পেছনে কেউ তো আছে একটা, বা কেউ আমাদেরকে ফলো করছে। এটা জানি না, মানে এটা হয়তো আমাদের ভগবানের একটা দেয়া হুয়া একটা সিক্স সেন্স, আমরা বুঝতে পারি, আমরা ভাইব্রেশনটা বুঝতে পারি। হ্যাঁ, এবার ওর মা এটা বুঝতে শুরু করলো। মানুষের তো ভাইব্রেশন বোঝার ক্ষমতা আছে, এই জন্যই হঠাৎ করে কেউ আমাদের পিছনে এসে দাঁড়ালে আমরা কোনো সাউন্ড না পেলেও আমরা ফিল করতে পারি যে কিছু একটা। হ্যাঁ, তো ওদের সেম ব্যাপারটা ওর মায়ের সাথে হলো। আমার বান্ধবীর সাথে এরকম ব্যাপারগুলো হতে শুরু করলো যে একদিন আমার বান্ধবী বসে টিভি দেখছে নিজের ঘরে, একদম নিজের ঘরে, নিজের বিছানার ওপরে, মানে এরকম বিছানাটা আমরা বললাম যে এদিকে দরজা, এদিকে পুরো দরজা, মানে যেখানে বিছানাটা আছে ওখানে দরজা, এই সাইডে একটা টিভি মতো না, একটা ছোট্ট মানে একদম এলসিডি টিভি গুলো হয় না যে একদম ওয়ালের সাথে, ওরকম লাগিয়ে ও এরকম ভাবে বসে একদিন টিভি দেখছে। ও পেছন থেকে দেখলো যে এই সাইডে জাস্ট খাটটার এই জায়গাটা কেউ নেই। ওখানে আসার কারণ সম্ভবও না, কারণ এইখানটা তো খাট আর কিচ্ছু নেই, ওখানে একটা ব্ল্যাঙ্ক আছে স্পেস আর দেওয়াল, কিচ্ছু নেই। আর ও বুঝতে পারছে কেউ একটা পেছন দিয়ে, মানে খাটের পেছনটা দিয়ে এসে ওকে না এইখানে এরম করে ট্যাপ করলো, জাস্ট এরম ট্যাপ করলো, আর কিছু না। পেছনে ঘুরলো, কেউ নেই। স্বাভাবিক, মানে এসব সময় নার্ভ ধরে রাখা, পালস ধরে রাখা কঠিন। তো এবার ও না বললো, নিচে গেল, মানে খাট থেকে নামলো, নেমে কিচেনে দেখলো ওর মা রান্না করছে। ওর মাকে বলছে, মা তুমি কি আমাকে ট্যাপ করলে পেছন থেকে এসে? বলছে, না আমি তো ঘরে রান্না করছি। বলছে, ভাই কোথায় গো? বলছে, ভাই তো পড়তে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, এতক্ষণ ফিরের কথা তো। বলছে, ভাই আসেনি ঘরে। ও প্রথমে ভেবেছে ভাই হয়তো মজা করেছে, ওইদিকে ঢুকে ওকে ট্যাপটা করে দিয়ে আবার ঢুকে গেছে নিচে বা লুকিয়ে পড়েছে। ভাই নেই বাড়িতে, বাবা নেই, খালি মা আছে। মা বললো না আমি আসিনি। আর কিন্তু একটা ফিল করেছে ও যে একবার না, জাস্ট দুবার ট্যাপ, কেউ পেছন থেকে এসে এরকম কাঁধের ওপরে ট্যাপ করে ছেড়ে দিয়েছে। ওর এই ব্যাপারটা হলো, হওয়ার পরে ও কিছু বললো না ওই দিনকে, আর শুয়ে পড়লো। একদিন এবার হলো ওর মায়ের সাথে ঘটনাটা, রাত্রির বেলা একটা তন্দ্রা ঘুম যেটা হয়, মানে ক্লিয়ার ঘুম নয় আমাদের, একদম হালকা ঘুমে, ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। হ্যাঁ, ঘুমটা ভেঙে গেছে কি, ওর মা না একটু এরকম যেটা করে, হ্যাঁ ভেঙে ডান দিকে পাশ ফিরে শুতে গেছে, মানে এরকম সোজা হয়ে শুয়ে আছে। ওর মা ভেবেছে একটু উল্টো হয়ে শোবে, উল্টো হয়ে শুলেই খাট থেকে নিচে দেখতে পাচ্ছে, নিচের একটা দুটো কর্নার দেখা যাচ্ছে, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, সামনে দিয়ে দরজা। ওর মায়েরও সেম খাটটা পারপেন্ডিকুলার একদম দরজার সাথে। ওর মা খাটে শুয়ে আছে, ওর মা দেখছে এরম করে, একদম ডিম একটা ব্লু কালারের লাইট জ্বলছে, ব্লু কালারের। ওর মধ্যে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এইটুকু দেখা যাচ্ছে একটা খুব ডিপ অন্ধকার একটা কর্নারে, ওখানে কেউ একটা বসে আছে, আর বসে না এরম ভাবে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। ওটা কেউ বলছে না, মানে এটা বুঝতে, মানে এটা হয় না যে নিজের মন বলে দেয় যে ও আমার দিকেই তাকিয়ে আছে। আর বুঝতে পারছি যে আমার ঘরের কোন একটা পার্টিকুলার জায়গা খুব অন্ধকার, এবং আমি রিয়েলাইজ করতে পারছি যে সেখানে অ্যাকচুয়ালি ছোট করে কেউ বসে আছে, আর খুবই গুটি সুটি মেরে, মানে এরম ভাবে, এইভাবেই বসে, হ্যাঁ এরম বসে না এরম ভাবে তাকিয়ে আছে, এরম ভাবে। সেটা ওর মা বুঝতে পারছে যে নেকটা এরম আছে, বডিটাকে ওর মা প্রথমে কিছুক্ষণ ধরে দেখলো, স্টাডি করলো যে বডিটা কেমন ভাবে আছে। ওর মা যে শ্যাডোটা দেখতে পাচ্ছে, সেটার মুখ দেখা যাচ্ছে না, সেটার বডি দেখা যাচ্ছে না, ওটা পুরো কালো একটা এন্টিটি, যেটাকে দেখা যাচ্ছে না কমপ্লিট, শুধু এরম ভাবে যে বসে আছে না, সেটা ওর বুঝতে পারছে ওর মা। তো ওর মা মানে লিটারালি ওর মায়ের একদম হার্টবিট বেড়ে গেছে। ওর বাবাকে ওর মা এরকম করে ডাকছে, ওঠো 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 করে। ওর মা চিৎকার করতে পারছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, মানে সেই এরকম করে হাত দিয়ে দিয়ে ওর বাবাকে ডাকছে। ওর বাবা উঠে পড়েছে, কি হয়েছে? বলছে, ওদিকে দেখো, ওদিকে দেখো। ওর বাবা দেখছে কিছু নেই। আর ওই অতক্ষণ যে ডিপ একটা অন্ধকারকে আমরা দেখছিলাম না,
ওই ডিপ অন্ধকারটা নেই ওখানে, ক্লিয়ার এবার কর্নারটা দেখা যাচ্ছে যে ওটা কর্নার একটা চলে গেছে এরম কর্নার, ওটাকে দেখা যাচ্ছে যে কর্নার। ওর বাবা বলছে তুমি ঘুমিয়ে পড়ো, তো তোমার খুব টেনশন হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। বলে টলে ওর বাবা ওকে মাকে বললো তুমি ঘুমিয়ে পড়ো, ফালতু আর চেঁচামেচি করো না, বাচ্চারা জেগে যাবে, শুনে ফেলবে, ভয় পেয়ে যাবে। এবার এতদিনে যে ওর মায়ের সাথে যে ঘটনাগুলো ঘটছে, এটা যে নেহার সাথেও ঘটছে, এই ব্যাপারটা দুজনের মধ্যে কেউই কনফেস করেনি। আচ্ছা, এই সেম ঘটনাটা ওর সাথেও ঘটছে, ওর মায়ের সাথেও ঘটছে। আর মাকেও না একদিন এসে বলছে মা, মানে নেহাও এই জিনিস দেখছে যে একটা লোক বা একটা কিছু একটা আমাকে দেখছে কর্নার থেকে দেখছে। তো ও কোনোদিন এটা কনফেস করেনি ওর মা বাবার কাছে, আর ওর মাও ওর বাবাকে ছাড়া আর কারোর কাছে কনফেস করেনি ব্যাপারটা। তারপর এই কনফেশনটা হয়নি ওদের মধ্যে। এবার একদিন ওর মা ও না পেরে ওর মায়ের কাছে গিয়ে বলেছে মা তোমাকে একটা কথা বলবো, তুমি হয়তো আমাকে বকাঝকা করতে পারো যে আমি খুব হরর ফিল্মস দেখি বলে আমার আজকে এই অবস্থা। কারণ ও না তখন একটা সিনেমা সবাই আমরা খুব দেখতাম, মানে দিলেই সেই ভূতের একটা ব্যাপার হচ্ছে রাজ সিনেমাটা, বিপাশা বাসুর। ওই সিনেমাটা আমরা যা দেখেছি, ওই সিনেমাটা দেখার জন্য আমরা সব পাগল হয়ে যেতাম যে একদিন খালি মুভিতে। তখন তো আমাদের কাছে ফোনটা আমাদের কাছে এতটা অ্যাভেলেবেল ছিল না, তখন আমরা টিভিতেই বেশিরভাগ দেখতাম। ফোনটা আমার মা বাবা ইউজ করতো, বাবার কাছে ছিল, তো আমরা অত হাতে পেতাম না ফোন তখনের টাইমে, আমরা টিভিতেই দেখতাম রাজ দিলে। তো ওর মাকে গিয়ে বলছে মা তুমি জানো তো আমি না এরকম, তুমি হয়তো বলতে পারো যে আমি রাজ দেখে এরকম করছি, কিন্তু আমি না সত্যি একটা কথা বলবো তোমাকে। বলে কি, তুই কাউকে দেখতে পাস কর্নারে বসে থাকতে? হ্যাঁ বলছে হ্যাঁ। কাউকে বলেছিস তুই? বলছে না আমি কাউকে বলিনি, তোমাকেই প্রথম বললাম। বলছে ঠিক আছে আমিও দেখতে পাই। বলছে সত্যি? বলছে হ্যাঁ। ওর সেই দিনকে এইবার যে জিনিসটা অতটা দূরে ছিল ওটা না একটু কাছে চলে এসছে। আমার বান্ধবী ঘুমিয়ে আছে, ঘুম থেকে একটু পাশ ফিরে, মানে এরমভাবে শুয়ে আছে, ঘুমে পাশটা ফিরে এরমভাবে একটা পাশ টার্ন নিয়েছে। টার্ন নিয়ে এবার যে বিছানাতে ওদের না ঘাটটা এতটা বড় যে 4 জন শুতে পারে। আমরা বলেছিলাম না আমরা 4 জন শুয়েছিলাম ওর ঘাটে, হ্যাঁ, তো 4 জন শুতে পারে, ওখানে ওরা 2 জন শুতো, অবভিয়াসলি বহুত বড় স্পেস হয়ে যেত। তো ওরা এইদিকে কম্বল দিয়ে শুয়ে আছে, ওরা কম্বলটা দিয়ে। আর তখন ওই 14 দিনের মধ্যেই, ওই 14টা দিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটছে। কম্বলটা দিয়ে ও এরম ভাবে জাস্ট একটা টার্ন নিয়েছে, নিয়ে দেখে ওর খাটের এইখানটাতে কেউ এরকম করে বসে আছে, একদম সামনে, তাকিয়ে নেই, জাস্ট এরকম। ও তো এই জায়গাটাতে শুয়ে আছে, ও এই জায়গাটাতে শুয়ে আছে, যে বসে আছে সে এরম করে, এরম করে। ও না বুঝতে পারছে না চিৎকার করবে না ওর ভাইকে ডাকবে না ও কি করবে। ও যদি এখন চিৎকার করে, যদি গলা টিপে ধরে হট করে ঘুরে গিয়ে, আর ওর মুখ দেখার সাহস হচ্ছে না যে মুখটা যদি ঘোরায় এদিকে, যদি মুখটা ঘোরায় কি দেখবো। এবার ও বলছে যে ও কিছু আওয়াজ করতে পারছে না, ও চুপ করে খালি এরম করে মাথাটা করে দেখছে যে বসে আছে, তার কোনো মুভমেন্ট নেই। সে শুধু চুলটা তার অনেকটা লম্বা, এতটা লম্বা একটা মেলি ফিগার, সেটুকুনি বোঝা যাচ্ছে, তার চুল আছে অনেক লম্বা, কিন্তু তার বডিটা কিছু বোঝা যাচ্ছে না যে কি পরে আছে, সে কি জামা পরে আছে, মানে সে কেমন টাইপের ফিচার তাকে বোঝা যাচ্ছে না। কিন্তু তার হ্যাঁ পুরো ডার্ক, শুধু তার চুল আছে লম্বা সেটা দেখা যাচ্ছে। আর সে যে তার দিকে তাকিয়ে নেই এটুকুনি বোঝা যাচ্ছে, সে না নিচের দিকে এরকম করে তাকিয়ে পাটাকে জাস্ট এরকম করে রেখে বসে আছে। আমি যেমন বসে আছি এরকম লম্বা করে পাটা ঝুলিয়ে, ওরকম ও ঠিক ওরমই পাটাকে ঝুলিয়ে বসে আছে। মানে ও কোথায় বসে আছে ঝুলিয়ে? খাটটা এরকম ভাবে ঝুলিয়ে বসে আছে, আর ও খাটের এখানে শুয়ে আছে। এইটুকুনি ডিস্টেন্স খালি ওদের মধ্যে চলে এসেছে, মানে খাটেই চলে এসেছে, খুব কাছে নেই, মানে খুব খাটেই এখন আছে। তো ও আর কিছু পাটা তুললেই ও পুরো খাটে। এবার ও আর কিছু করেনি, ও কম্বলটা দিয়ে শুয়ে পড়েছে। ও বলছে আমি কোনো ডাকতে পারিনি, আমি কোনো চিৎকার করতে পারিনি। নাও থিঙ্ক ওই জিনিসটা উঠে যদি কম্বলটা এরকম দিয়ে শুয়ে পড়ে পাশে, সেটা আরো কত ক্রিপি না। তারপরে ও না কি করলো, ও না আর কিছু বলেনি, ও শুয়ে পড়েছে। এবার শুয়ে ওর না জাস্ট হাতটা একটু না কম্বল থেকে না বেরিয়ে গেছে, হাতটা একটুখানি ওর হাতের ওপরে জানো না কেউ একটা টাচ করে দিয়ে চলে গেল, মানে জাস্ট একটা নর্মাল টাচ, একদম স্লাইট, একদম আস্তে একটা কোমল টাচ করে দিয়ে কেউ চলে গেলে। আর মানে সেই মনে হচ্ছে সাপের গায়ে একটা, এত ঠান্ডা, জাস্ট একটা
ছোট্ট টাচ করে দিয়ে যে চলে গেল না, মনে হলো যে যে গায়ে পুরো কাঁটা একেবারে দিয়ে উঠলো ওরকম। আর মার্চ মাস মানে ঠিকঠাক ঠান্ডা, তখন খুব ঠান্ডা তো নেই, মোটামুটি চলেই যাচ্ছে। তো ওরকম টাচটা ও না সঙ্গে সঙ্গে আবার হাত ফাতগুলো গুটিয়ে আবার শুয়ে পড়েছে। এবার এই ব্যাপারটা ও নিজের মাকে পরের দিনই বলে যে এই ব্যাপারটা হয়েছে। ও মা বলে না, এবার আর মনে হচ্ছে না এই ব্যাপারটা আর নেওয়া যাবে, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এবার মানে দূরে ছিল, দূর থেকে আরো যত পারছে কাছে আসছে। এবার কোন দিন গলা ফলা ঘাড় মটকে দেবে, বাবা আর দরকার নেই, এবার একজনকে ডাকতেই হবে। এবার ওর মা বলছে ঠিক আছে, ওর মা ডিসাইড করলো পরের দিনই কালকেই আমি যাব। এবার সেদিনকে রাত্রির বেলায় ওরা একটা বাজার কেনাকাটি করতে না কি একটা করতে গেছে। সকালবেলায় ওর ভাই বাড়িতে, ওর ভাইয়ের পরীক্ষা না সামথিং এরকম কিছু ছিল। ওর ভাই বলে আমি না বাড়িতে থাকবো, আমি পড়বো নিয়ে, আমি স্নান টান করে তুমি খাবারটা রেডি করেছো, আমি খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়বো। ওর ভাই স্নান করতে যাবে বলে ওর এবার বাড়িতে কেউ নেই, দরজা বন্ধ, দরজা আটকানো, সব বন্ধ। ওর ভাই কি করেছে, একটা টাওয়েল জাস্ট জড়িয়ে দরজা খুলেই ও স্নান করবে বলে দরজাটা খুলে রেখে দিয়েছে, একদম দরজা, বাথরুমের দরজা হাট করে খোলা, ও স্নান করছে। বাথরুমটা ছিল ওদেরই রুমে, মানে আমার বান্ধবী নেহাদের রুমেই। সেই দিন বাথরুমটা খুলে ও স্নান করছে। করতে করতে হঠাৎ করে বাথরুম এমন ঠান্ডা হয়ে গেল, মানে সেই বলার মতো না, পুরো চিল্ড ঠান্ডা তৈরি হয়ে যাওয়া, পুরো চিল্ড ঠান্ডা হয়ে গেল। কিন্তু এই কথাগুলো সে তো তারপরে আর বলতে পারেনি, মানে আমি এটা বলছি পরে। ওর ভাই শুনতে পেলো যে কেউ একটা মানে সাইড দিয়ে এরকম করে চলে গেল, নিয়ে আমি ওর ভাইয়ের নামটা বলতে পারি, ও ভাইকে বলছে বিপ্প, এরকম করে বিপ্প, ওর ডাক নাম বিপ্প। আর ও ওই মোমেন্টেই মানে টাওয়াল সে এরকম করতে করতে জড়াতে জড়াতে ভিজে গা, শাওয়ারটা অন করে ভিজে গা পুরো, মানে টাওয়ালটাকে বাঁধতে 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 যেতে যেতে হলের যে গেটটার দিকে আসছে, মানে বেরিয়ে আসলো নিজের রুম থেকে, একটা পাপোশ এরম করে সরকালো, পুরো মাথা গিয়ে লাগলো দেওয়ালের একদম সেই এরকম মোটা ওই দরজার যে এরম বেরিয়ে থাকে না একটু এরম ভাবে মোটা হয়ে উডেন ইয়েটা, এখানে লেগে পুরো পড়ে গেছে নিচে। এইখান থেকে পুরো রক্ত বেরিয়ে গেছে এই জায়গাটা থেকে কেটে, যে ছিটকিনি লেগে ও পড়ে গেছে নিচে, পুরো অজ্ঞান হয়ে গেছে। ওর মারা যখন ঘরে এসে দরজা ধাক্কাচ্ছে, খুঁজছে না, পাগল হয়ে যাচ্ছে ওরা, কি হলো ভেতরে। এবার সেই পাশের বাড়ির লোককে ডেকে খুলিয়েছে, দরজা ভাঙিয়েছে, ভেঙে দেখে ওর ভাই পুরো এরকম ভাবে পড়ে আছে, টাওয়াল পুরো সাইডে, ওর ভাইয়ের গায়ে একটা জামা নেই, পুরো মানে পুরো নেকেড বডি, ওর ভাইয়ের বাইরে বারান্দার মধ্যে পড়ে আছে এরম ভাবে, আর এখান দিয়ে পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে, আর শুকিয়ে গেছে অল্প অল্প রক্ত ওই জায়গাগুলোতে, মার্বেলের ওপরে, সাদা মার্বেলের ওপরে দেখা যাচ্ছে। এবার ওর মা হচ্ছে না, ওর ভাইকে সঙ্গে সঙ্গে নিয়ে ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে ডাক্তার ডেকেছে, ডাক্তার বলেছে এই জায়গাটা কেটে গেছে, ওই ইয়েটা দরজার যে ছিটকিনিটা লাগানোর যে একটা এরকম ইয়ে বেরিয়ে থাকে না, ওটা আমার মনে হয় ওদের একটু অন্য টাইপের ছিল, এখন তো সব হাঁসকল লাগানোর জিনিস ওইগুলো থাকে, একটুখানি বেরিয়ে থাকে, যেটার মধ্যে হাঁসকলটা ঢোকে, তো ওইটাতেই মনে হয় লেগে ওর বাই চান্স এখানটা কেটেছে বা ফেটেছে কিছু একটা। ওর ভাই পুরো একদিন অজ্ঞান, জ্ঞান আসেনি, একদিন পুরো অজ্ঞান, পুরো ওই সকাল থেকে রাত অবধি। রাত 1:30টার সময় হঠাৎ করে ওর ভাই এরম করে কাঁপছে, ঠক 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 করে, আর 103 জ্বর উঠে গেছে ওর ভাইয়ের গায়ে। তুলে টুলে ওর মা ওষুধ টষুধ দিয়েছে, আর সে কি বিড়বিড় বকে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না কথা, আর জড়িয়ে জড়িয়ে কথা বলছে, আর এরম করে কাঁপছে, আর কি একটা বলে যাচ্ছে। মা বলছে কি হয়েছে কি হয়েছে, শরীর খারাপ করছে, ঘুমিয়ে পড়ছে। কারণ জ্বরের সময় অনেকজন বিড়বিড় করে, অনেক কিছু করে, ঘুমিয়ে পড়লো। পরের দিনকে ওর ভাই উঠেছে। এবার ওর ভাইয়ের ব্যাপারটা দেখা যাচ্ছে যে ওর ভাইয়ের মধ্যে না কিছু ড্রাস্টিক চেঞ্জ এলো। 1 নম্বর, ওর ভাই না কোনোদিন নখ খেত না। প্রথম যে জিনিসটা, ওর ভাই নখ খাওয়া শুরু করলো, নিজের চুল ছিঁড়ে ছিঁড়ে মুখে দিয়ে খাচ্ছে, যে মাথার চুল ছিঁড়ছে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে, নখ খাচ্ছে এরম 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 করে। ঠিক আছে, নখ খাওয়াটা একটা নতুন হ্যাবিট ওর তৈরি হলো, ওটা দেখা যাচ্ছে। জ্বর তখন ওর ভাইয়ের। এবার একদিন ওর মা রান্নাঘরে রান্না করছে, ও না নিজের ঘরে বসে আছে। এবার ওর মায়ের কি একটা মনে হলো, ওর মা না ওর ঘরে গিয়ে ওর ভাইকে না এরম করে দেখছে যে ওর ভাই কি করছে। দেখছে ওর ভাই না একটু দূরত্বে বসে আছে, যেহেতু ওর মা দরজা থেকে দেখছে ওদের খাটের ওপর ওর ভাই বসে আছে, টিভির দিকে তাকিয়ে আছে। কি করছে, নখটাকে আমরা কিরকম করে নখ খাই এরকম করে খাচ্ছি, ঠিক আছে, এবার না কেমন
এরকম করে কি খাচ্ছে নোকটাকে, এরকম করে সে পাগলের মতন এরকম এরকম করে চিবাচ্ছে, মানে পুরো নোকটাই চিবিয়ে দিচ্ছে আঙুল শুদ্ধ। এবার ওর মা দৌড়ে গিয়ে দেখছে নোক ফোক সব উঠে গেছে, এইখান থেকে মাংস চিবাতে আরম্ভ করে দিয়েছে এই জায়গা থেকে। আর সেই খাচ্ছে তো সে এই জায়গাগুলো উঠে গেছে, উঠে গিয়ে এখান থেকে পুরো লাল লাল এরকম করে রক্ত পুরো হাত ভরে আছে। ওর মা কি করেছে, কি করছিস বলে এক থাপ্পড়, যেই থাপ্পড়টা মেরেছে ব্যাস, জানি না ওর ভাইয়ের কি রূপ ধরলো। ওর ভাই উঠলো, উঠে বলছে তুই থাপ্পড় মারলি মানে আমাকে, হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? বলছে তোর কি হয়েছে, তুই কি মাথা খারাপ হয়ে যাচ্ছে তোর? ওর মাকে কি বলছে, যা এক্ষুনি বেরিয়ে যা, যা বলছি এক্ষুনি বেরিয়ে যা। কিন্তু সে ওর মাকে বলছে, দিয়ে আবার এরকম করে বসে কি করছে, আবার খাচ্ছে। মা দৌড়ে ছুটে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে গেছে। বাইরে গিয়ে ওই পাশের বাড়ি আন্টিটা বলছে, আপনার সেদিনকে কথায় আমার ডাউট লেগেছিল, আপনাকে এখন আমাকে কিছু একটা উপায় বলে দিতে হবে, আপনাকে বলতেই হবে যে কি প্রবলেম আছে বাড়িতে। বলছে দিদি আপনা এক কাম কিজিয়ে, মানে ওনারা বলছে যে আপনাকে না আমি একটা নাম্বার দেবো, ওনাকে ফোন করুন। বলছে কে উনি? বলছে কি একজন মৌলবী, আপনি ফোন করুন, মৌলবী আসবে। ঠিক আছে। আর আমি মানে মৌলবী বা ওই মসজিদে থাকে না কি পীর বাবা বলে মনে হয় ওনাদেরকে, মৌলবী পীর বাবা এই একই। তো মসজিদ থেকে ওদের একটা ওইদিকে একটা মসজিদ ছিল ওদের বাড়ির ওইদিকে, তখন ওখান থেকে একজনকে ডেকে পাঠানো হলো, তারা এসছে। সেই এসে বলছে যে, আর তিনি এতটাই মানে ওই পুরোহিত যে ছিলেন ওনার কিছু ফিল হয়নি, উনি দরজার বাইরে থেকে ফিল করে বললো যে ভেতরে কিছু একটা প্রবলেম চলছে। দিয়ে উনি বাইরে থেকে বলছে কাউকে পজেস করে নিয়েছে কি, কাউকে ধরে নিয়েছে? বলছে হ্যাঁ আমার মনে হচ্ছে আমার ছেলেকে। বলছে আপনি একটা কাজ করুন তো, কতদিন হলো আপনার ছেলের জ্বর? বলছে প্রায় 2 দিন হয়ে গেল। বলছে শুনুন আপনি আর ওই শান্তি সংস্থানের আর যোগ্য আপনাকে করতে হবে না, ওতে কিচ্ছু হবে না। তো বলছে যে তাহলে কি করব? বলছে আপনার ছেলেকে একবার দেখান তো আমাকে। বলছে ও যদি বেরিয়ে আসে, এসে যদি হামলা করে, বলছে আপনাকে ভেতরে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি বাইরে থেকে দেখে চলে আসবো। উনি দরজাটা খুলে উনি না জাস্ট বাইরের ওখান থেকে গেট থেকে ওনাকে দেখলো, দেখে বলছে তো মানে পুরো পুরো পজেসড, মানে পুরো বাজেভাবে। এইবার যে ব্যাপারটা হলো যে মৌলবী এসে বললো যে ওকে না পুরো পজেস করে নিয়েছে, ওকে না আর কিছু আমার করার নেই, আমার মনে হচ্ছে যে খুব ডিফিকাল্ট হয়ে যাবে ওকে ছাড়ানো। আর ও নিজের হাতের নখ খাচ্ছে, হাতের মাংস খাচ্ছে, নিশ্চয়ই খুব রক্তপিপাসু কেউ ধরেছে, তার জন্য না ও এতটা পরিমাণ এরকম রক্ত খাওয়ার জন্য এতটা তৎপর হয়ে উঠেছে, এর জন্য এরকমভাবে খাচ্ছে। বলছে ওকে আপনাদের বাড়িতে কোনো মাছের বা মাংসর কাঁটা রাখা থাকতে ও খেত? বলছে না ও খেত না, কে খেত সেটা না আমরা কেউ জানতে পারতাম না। বলছে যদি আঁশ খেত তার মানে নিশ্চয়ই কোনো ওরকমই কেউ একটা ছিল যে খুবই রক্তপিপাসু, মানে খুব মানে রক্তের জন্য খুব তাড়না আছে। তো বলছে তাহলে এবার কি করব? বলছে আর আমার তো মনে হচ্ছে না ওকে একজন মিলে করেছে, আমার তো মনে হচ্ছে 2-3 জন আছে ওর শরীরে যে ধরেছে। তো এবার বলে যে তাহলে কি করে বাঁচাতে পারবো না, মরে যাবে ও? বলছে না শেষ চেষ্টা একবার করে দেখি, একবার শেষ চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই, এমনিও বাঁচলে বাঁচবে, না বাঁচলে তো মরেই যাবে, ওকে এরমভাবে রাখলে তো মরেই যাবে কিছুদিনের মধ্যে, কিছুদিন কি মনে হয় আজ 2 কালের মধ্যেই মেরে ফেলবে, তো ওর থেকে বরং একবার শেষ চেষ্টা করে দেখা যাক। আর বললো যে আপনারা তো মনে হয় ওকে আর যদি 1-2 দিন পরে আমাকে খবর দিতেন বা ওই শান্তি সংস্থানের যোগ্য করার জন্য আপনি যদি ওয়েট করতেন, মানে ও তো মরেই যেত, আপনাদের উপরেও পরে অ্যাটাকটা হতো, ওকে হয়ে যাওয়ার পরে তো লেট হয়ে যাচ্ছে প্রোগ্রামটা শুরু হয়ে। তো আপনি ইয়ে করুন, আজকের মধ্যে জিনিসপত্র আনার ব্যবস্থা করুন। উনি একটা লিস্ট বানিয়ে দিয়ে গেছিল যে কি কি আনতে হবে কি না আনতে হবে, সব লিস্ট বানিয়ে দিয়ে ওনারা বললো যে আপনি এগুলো এনে দেবেন, ওকে ছাড়ানোর চেষ্টা করবো আমরা। আর বললো যে আপনারা তার তীর সীমানায় থাকবেন না, যখন আমি ছাড়াবো ওকে আপনি আশেপাশেও থাকবেন না, যে ছেলের কষ্ট হচ্ছে, ছেলে চিৎকার করছে, ওগুলো কিন্তু সব মায়া, ওগুলো সব ওর কিন্তু কোনো আওয়াজ নয়, ওগুলো ওরা ভেতর থেকে নাটক করবে, তখন আপনার মন গলে যাবে, আপনি ভাববেন যে না ও ঠিক হয়ে গেছে, আমার ছেলের কষ্ট হচ্ছে, ওটার জন্য আপনি গিয়ে বাঁচাতে যাবেন, তখন কিন্তু আসলে ও নয় ওটা কিন্তু। তো তখন বললো তাহলে কি করব? বললো কি আপনারা একটু দূরে চলে যান, আপনারা আজকের জন্য মামার বাড়ি চলে যান, আপনারা মামার বাড়ি চলে যান আপনার মেয়েকে নিয়ে, আমি দেখছি ওকে কি করা যায়। যে আপনি করে নেবেন, আপনার কোনো ইয়ে বলছে আমার কি হবে, আমার 3 কাল নিয়ে 1 কালে ঠেকেছে, আমার আর কিচ্ছু যায় আসে না।
মরে যাই বেঁচে থাকি, আমার আর কিছু হবে না। তো ছেলেটা তো খুবই ইয়াং, ওকে তো বাঁচাতে হবে, এটা বাচ্চা ছেলে। আর আমার বান্ধবী তখন আমার সাথে ক্লাস 6 কি 7-এ পড়ে, আর ওর ভাই তখন ক্লাস 4 কি 5 হবে, তো ও তো খুবই ছোট। এবার তখন ওকে বলছে ঠিক আছে আমি দেখছি কি করা যায়। এবার ওর ভাইকে নিয়ে গিয়ে বসানো হলো। এবার ওর ভাইকে তখন, ওর ভাই না জ্বরের মধ্যে, মানে তখন ওর ভাই একদম নর্মাল, কারোর সাথে কথা বলতে পারছে না, কিন্তু খুব জ্বরের মধ্যে আর কি, খুব বিধ্বস্ত। ওর ভাইকে এনে আসনে বসালো, বসিয়ে এবার বললো যে তাহলে আমরা শুরু করি এই ব্যাপারগুলো। ওর ভাই না প্রথমে একটু এরম করে একটা তাকালো, এরম করে যে কি বলছে, এরম করে একটু তাকালো, কেমন একটা সার্কাস্টিক নিয়ে না, সে একটা হাসে না কেমন ভাবে, যে সার্কাজম করে যে হাসিটা মানে আমরা দিই, যে এরম করে একটা হাসি যেটা আমরা দিই, ঠিক আছে, যেটা দেখলে আমার সবার খুব রাগ হয় না, যে আমাকে ভেঙাচ্ছে, এই একটা হাসি। ওই হাসিটা ওর ভাইটা এরম করে একটা হাসি দিল, নিয়ে ইয়েটা উনি তারপরে বেরিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো তো আমরা মানে পরে শুনেছি, ওনারা কেউ দেখেননি। উনি বলে যে উনি যখন শুরু করেছেন চ্যান্টস করা, তারপরে প্রসিডিওরগুলো করা, কিছু একটা জল এনেছিল আমার মনে হয়, জল পোড়া নাকি একটা বলে, ওটা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে নাকি মারতে হয় গায়ের মধ্যে। কি করছে, প্রথমে দেখছে যে কিছুতে মানে প্রথমে না, ও বলছে প্রথমে ভয় দেখানোর চেষ্টা করেছে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নাহলে খুব খারাপ হয়ে যাবে। এবার সেই 3-4 জন মিলে যেন গলা ফাটিয়ে চিৎকার করলে যেমন করে চিৎকার করে ওরকম দেখছে, মানছে না, কানের মধ্যে এসে চিৎকার করছে, এরম করতে করতে গেল কি কানের মধ্যে গিয়ে জোরে একটা চিৎকার, কানের মধ্যে এসে ওনার শুনছে না, এখানে গিয়ে চিৎকার করছে, সামনে বসে এরকম মুখ এরকম করে চিৎকার করছে, নিজের মাথা এরম করে আঁচড়াচ্ছে, নিজের মুখ আঁচড়াচ্ছে, হাত আঁচড়াচ্ছে, পাগলের মতন করছে। দেখছে মানছে না, তখন সেই হাত জোর করে বাট ওর ভাইয়ের গলা করে যে আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি আর কিচ্ছু করবো না, এরকম করে করছে। এবার ওর ভাইকে বলছে, এবার ওর ভাইকে না উনি বলছেন যে তুই যতই মায়া কর, আমি বুঝতে পেরেছি এটা তুই নোস, তুই যাসনি, তুই এখনো যাসনি, তোকে আমি বলছি এখনই চলে যা। বলছে না আমি চলে গেছি, আমাকে ছেড়ে দাও। আমি বলছে কি না তুই যাসনি, আমি বলছি তুই চলে গেলে আমি ঠিক বুঝতে পারবো। তখন ওর ভাই তাও করছে না। লাস্টে ওর বাবাটা সেই কী সব এনেছিল, এনে মন্ত্রফন্ত্র পড়ে সেই কয়েন মাথায় ঠেকিয়ে অনেক কিছু করে দিয়ে লাস্টে নাকি ছেড়ে ওর ভাই কেন সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস হয়ে পুরো মাটিতে ফ্লোরে পড়ে গেছে। দরজা খুলে উনি বেরিয়ে এসে কল করেছে, বলছে আপনার ছেলেকে ছাড়িয়ে দিয়েছি। 3.5 ঘন্টার প্রসেস ছিল, 3.5 ঘন্টা ধরে ওই চলেছে। তারপরে ডেকেছে ওনাদেরকে, আপনারা চলে আসুন, আপনার ছেলেকে এখন মনে হয় একটু ঠিক আছে, আপনার ছেলের এখনও গায়ে জ্বর, কিন্তু ওকে যে ছেড়ে দিয়েছে এইটুকুনি আপনাকে বলতে পারবো, আর ঘটনাগুলো আপনি আসুন তারপরে বলছি। বললো তাহলে কি বুঝলেন? বলছে যে আমরা যেটুকুনি বুঝলাম যে আপনার পাশের বাড়ির ওই মহিলাকে যার থেকে আপনি নাম্বারটা পেয়েছেন ওনাকে ডাকুন, উনি নিশ্চয়ই স্টোরিটা জানেন যে কি হয়েছিল, কিন্তু একে একজন নয় 3-4 মিলে প্রসেস করেছিল, 4টে আত্মা মিলে ধরেছিল। বলছে কে করেছে, কেন করছে, কি কারণে। বলছে আপনি ডাকুন ওনাকে, উনিই বলতে পারবে আপনাকে। যেদিনকে প্রথম সাবধান করেছিল উনি যে বলেছিল, উনি বলে যে হ্যাঁ मैंने आपको नहीं बताया, मेरे को बताना चाहिए था, আমি বলিনি আপনাকে, কারণ ভেবেছিলাম হয়তো এখন আর হয় না, কারণ আপনি তো বললেন যে কোনো প্রবলেম হয়নি, কারণ তখন ওনারও ভুল হয়েছিল, উনিও যদি শেয়ার করতেন হয়তো উনি তখন বলে দিত। উনি যেহেতু কিছু হয়নি বলে উনি আর সেটাকে প্রসিড করেনি। উনি বলে যে এখানে একজন আঙ্কেল থাকতো, একজন বুড়ো আঙ্কেল, উনি নিজের 2 ছেলে আর 2 বৌমাকে নিয়ে এখানে থাকতো। ওনার ওয়াইফ অনেক দিন আগে মারা গেছে, উনি গভর্নমেন্ট জব করতেন, তারপরে অনেক টাকা পয়সা জমিয়ে ওনার ছেলেদেরকে বিয়ে থা দিয়েছে ওনার ছেলেরা। এবার ছেলেটা দুটোই মানে একেবারে সেই স্পয়েলড ব্র্যাট, মানে মদ খাওয়া, জুয়া খেলা, সিগারেট খাওয়া, এগুলোতে পুরোপুরি মানে একদম ঢুকে আছে। ওগুলোর থেকে মানে ওদেরকে বেরই করা যাচ্ছে না। রিটায়ারমেন্টের টাকায়, বাবার টাকায় ফুর্তি করছে, এদিক ওদিক যাচ্ছে, ট্রিপস যাচ্ছে, মদ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, বারে যাচ্ছে, পাবে যাচ্ছে, এইসবই করছে। কোনো মানে নিজের কোনো স্বাচ্ছন্দ্য নেই যে বিয়ে হয়ে গেছে, একটা রেসপন্সিবিলিটি এসছে, এইসব কিছুই না, পুরোপুরি ওরকমই রয়ে গেছে। তো একটা টাইমে হলো কি, ওর বাবার পেনশনের টাকাটা, ওটা যে আমরা জানি না একটু কম হয়ে যায়, যে অ্যামাউন্ট অফ টাকাটা তারা পায় সেটা কম হয়ে যায় পেনশনের ইয়েতে।
ওর বাবার ওপরে টর্চার করতে শুরু করলো যে টাকা এনে দাও। বলে কোথা থেকে টাকা আনবো, আমাদের পসিবল না এরকম ভাবে টাকা আনা। এবার সেই ধার করে করে সব জুয়া টুয়া খেলেছে। এবার প্রচন্ড লোন নিয়ে নিয়েছে, ব্যাংকের কার্জ, বাড়ির লোকের কাছ থেকে ধার নিয়েছে। সে লোকজন এসে বাড়িতে অপমান করে যাচ্ছে, ফালতু ফালতু কথা বলে যাচ্ছে যে দিচ্ছেন না আপনারা, কিরকম চিটিংবাজ লোক, থেকেই এগুলো হয়, কি করছেন আপনি, চিটিংবাজি করছেন, টাকা দিন, এই করুন ওই করুন। মানে এগুলো আর লাস্টে না মানতে পেরে ওর বাবা বাড়ি থেকে চলে গেছে। और बाबा निरुद्देश हो गए। और बाबा के खुजे ही पावा जाए नहीं कोनो दिन। बोलছে যে जो अंकल चले गए थे उनको हम लोग को नहीं पता कि वो कहाँ गए, ওনার পাইও নি ওনাকে, আর কোথাও খুঁজে পাইনি। কিন্তু ওনার 2 ছেলে আর 2 বৌমা আত্মহত্যা করেছিল, সুইসাইড। ছেলে আর 2 বৌমা, হ্যাঁ 4জনই, হ্যাঁ 4জনই আত্মহত্যা। আর ওনার যে ইয়েটা, কারণ হয়তো টাকার যে উৎসটা, মানে যিনি উনি ছিলেন উনিও তো বাড়ি থেকে চলে গেলেন। এবার ওনাকে ছাড়া আর কোনো পয়সার ইয়েও নেই, এবার তো চলতে পারবে না। তো ওরা এবার 4জন মিলে সুইসাইড করলো, কমিট। 3 কি 4 মাসের মধ্যে 4জনে মিলেই করলো সুইসাইডটা কমিট। মানে আর আমি শুনেছি ওনার থেকে যে শুনেছিলাম, বললো মানে ওদের মধ্যে না পরস্পরের মধ্যে ঝামেলা বেঁধে গেছিল, স্বাভাবিক হবেই। এবার পরস্পরের মধ্যে ঝামেলা বেঁধে গেছিল, যেটার জন্য লাস্টে ওরা একটা ডিসিশন নেয়, মিউচুয়াল একটা ডিসিশন নেয় যে এরকম সুইসাইড করবে। আর ওই 4জনের যে পজেসড যে ইয়েটা, ওই 4টেতে মিলে ওকে ধরেছে, ওকে। আচ্ছা, ওরা সবাই ওই বাড়িটাতে গেছে। এবার ওরা আর ওরা ওই বাড়ির মায়াটা কোনোভাবেই ত্যাগ করতে পারছে না। প্লাস যেহেতু সুইসাইড হয়েছে এটা একটা, তো ওদের আত্মাও মুক্তি পাচ্ছে না। যতদিন না তার লাইফ সাইকেলটা কমপ্লিট হয় ততদিনকে ওরকমই থাকতে হবে। কারণ ভগবানের লেখা এগেনস্টে গিয়ে যদি কেউ তো স্টেপ নেয়, তো সেই স্প্যানটা, যেটা লাইফ স্প্যানটা ওকে দেওয়া হয়েছে, সেটা ততদিন কমপ্লিট করতে হবে যতদিন না তার মানে লাইফ স্প্যানটা কমপ্লিট হয়ে গিয়ে সে মুক্তির টাইম আসবে। আর সুইসাইডটা আমার মনে হয় সব থেকে বড় সিন বলে ওটাকে। তো এর জন্যে ওদেরকে, ওই জিনিসটার জন্য ওদেরকে ভটকে বেড়াতে হচ্ছে। এরপরে নাকি ওই বাড়িটা, মানে যখন ওনারা মারা গেল, আর তো কোনো বংশ কেউ নেই, তো ওই বাড়িটা কোনো একটা ব্রোকার কিনে নেয়। ওই ব্রোকারটা তারপর ওটাকে পাস অন করে আরেকটা ব্রোকারের কাছে। ওরম করতে করতে এই বাড়িটা আসে, যে ব্রোকারটা ওনাকে এই বাড়িটা দিয়েছিল, আর ওই বাড়িটা ওদের কপালে এসে পড়ে। আর এটা যতদিন যারা আশেপাশের লোক, তারা কেউ না এই বাড়িটাকে কিনতে দিত না। এবার উনি হঠাৎ করে রিজনেবল, অনেক কম টাকায়, যেহেতু ওরকম একটা 2তলা বড় বাড়ি পাচ্ছে ভেবে নিয়েছে, নিয়ে এই ফ্যাসাদেটা পড়ে গেছিল। তারপরে ওর ভাইয়ের ব্যাপারটা কি হয়, যে ওর ভাই লাস্টে চিৎকার করে করে যখন দেখলো কিছু হলো না, তো লাস্টে ওরকম সব চ্যান্টিং বগেরা করে ওর ভাইকে এরকম করে দেওয়া হলো। কিন্তু ওর ভাই এখন আর কথা বলতে পারে না। আর ভাইয়ের সাথে যেগুলো হয়েছিল ওগুলো কখন বলেছিল? যখন ওর ভাইয়ের জ্বর হয়েছিল, যখন ও নরমাল থাকছে তখন তো কথা বলতে পারছে, যে এরকম মানে ওই পজিশনটার পর থেকে, ওর ছাড়ানোর পর থেকে ও আর কথা বলতে পারে না। মানে আর বললেও না, খুব হয় না কিছু লোক খুব জড়িয়ে কথা বলে, মানে তার কথা না পরিষ্কার বোঝা যায় না, যে জিভ জড়িয়ে যায় কথা বলতে গিয়ে। মানে ওর কণ্ঠটা নিয়ে চলে গেছে, কণ্ঠটা। আর মেন্টালি একটু আনস্টেবল হয়ে গেছে, ও মেন্টালি একটু আনস্টেবল হয়ে গেছে। মানে এই বয়সের ছেলেরা, মানে এখন তো আমার মনে হয় ও কোন ক্লাসে পড়বে, এখন তো আমার ঠিক হচ্ছে ওর সাথে অতটা কন্ট্যাক্ট নেই। তখন যদি 4-এ পড়তো, তো আমি তখন 6-এ ছিলাম, তাহলে আরো 6 বছর মতন হয়ে গেছে। তো 5, 6, 7, 8, 9, 10, 11-এ পড়বে। তো আমরা যখন লাস্ট ওর সাথে আমার যখন কন্ট্যাক্ট হয়েছিলাম, যখন 8-এ ওখান থেকে চলে আসি, তার আগেও যখন ওর ভাইকে আমি দেখেছিলাম লাস্ট, তখন ওর ভাই যখন স্কুলে আসতো, ওর ভাইয়ের না এইরকম হাতটাকে সবসময় না এরম ভাবে রাখতো, এরম ভাবে রেখে তুমি ভালোবাসো এরম টাইপের করে কথা বলতো, ঠিক করে কথা বলতে পারতো না। যে তারপরে আমরা যখন বলতাম যে তুই ভালো আছিস তো, আছিস তো, ওর ভাই না কাউরির সাথে খুলে এখন মিশতে পারতো না, কাউরির সাথে কথা বলতে পারতো না। সবাই বলতো কি রে তুই ঠিক করে কথা বলিস না কাউরির সাথে। ও বলে আমার না ভালো লাগে না, ও খুব একা একা থাকে। আর ওকে ওই জিনিসটা, আর ওদেরকে বলে যে ওরা বলা হয় যখন পজিশন হয় তখন মানুষের মধ্যে থেকে কিছু একটা নিয়ে যায়, আবার কিছু একটা দিয়ে যায়, কিছু নেয়, আর কিছু যাওয়ার সময় না নিজের কিছু পার্ট রেখে দিয়ে চলে যায় এই এন্টিটিস। তো এটা হওয়ার পরে একটা জিনিস যেটা ওদেরকে বলেছিল, যে আপনাদের যতই রিজনেবল প্রাইস আপনি পেয়ে থাকুন না কেন, আপনাকে একটা জিনিস সাজেস্ট করবো, প্রচন্ড মায়া ওদের বাড়ির প্রতি, ওরা এখান থেকে যাবে না, আপনাদেরকে যেতে হবে, বাড়িটা ছেড়ে দিন। এরপরে যদি আপনারা থাকেন, এরপরে কিন্তু আর ছাড়বে না। এবারের মতন হয়তো লাস্ট ছেড়ে দিয়েছে, কিন্তু যেদিন লাস্ট ওরা শিফট করছিল,
এবার ওদের কি হয়েছে, ওই যে ওপরের যে সিঁড়িটা, ওই সিঁড়িটাতে আমি এই পার্টটা একটু মিস করেছি, যে আগে যখন ওরা সিঁড়িতে যখন ওপরে উঠতে হতো, ওরা না খুব ভয় পেত উঠতে, না সে গা একটা ছমছম করতো, গায়ে কাঁটা দেওয়া একটা জায়গা। আবার ওরা না নিচে যখন আসতো সে গান করে করে নামতে হতো, এত ভয় লাগতো তখন। মানে আমরা যখন ভয় পাই তখন আমরা গান করি, বা যখন খুব সাইলেন্স থাকে তখন আমরা জল খুলে দিই বা কিছু একটা করি না, তো ওরকম সাউন্ডটাকে করার জন্য ওরা না গান করে। বাড়িতে তুমিও ঘুরেছো, হ্যাঁ, এবং তুমিও জানো ওই বাড়িটার হররটা। হ্যাঁ, আর সেই বাড়ির মধ্যে ঢুকতেই না কেমন একটা সে করে উঠবে, হ্যাঁ, তো এবার এটা শুধু আমি না, মানে আমরা 3 বান্ধবী গেছিলাম, আমরা 3 বান্ধবী স্টিল বলি যে আমাদের মানে সেই যাদের সাথে আর কি কন্ট্যাক্ট আছে, আমার 2 জনের সাথে এখন কন্ট্যাক্ট আছে, ওদের 2 জনের সাথে আর নেই, ওই 2 জনের সাথে যাদের সাথে কন্ট্যাক্টটা আছে তারা স্টিল বলে যে হ্যাঁ ভাই আমরা কিন্তু ওই বন্ধুর সাথে আর কন্ট্যাক্ট নেই যার সাথে, কিন্তু আমি জানি না কেন তার সাথে আর কোনো কন্ট্যাক্ট হতে পারলো না, কারণ তার যে মায়ের নাম্বারটা ছিল ওটা না সামহাও অন্য কাউরির কাছে ট্রান্সফার হয়ে গেছে। মানে এখন যখন ফোন করা হয় তাকে, এই পডকাস্টে আসার আগেও আমি ভেবেছিলাম একবার ফোন করি যে তোর বাড়ির ঘটনাটা একবার আমি শোনাবো, তোর কনসেন্ট আছে কিনা, তাহলে তোর নামটাও বলবো, তোর বাড়ির ব্যাপারটাও বলবো, তাহলে কিন্তু আমি জানি না ওর হয়তো জিনিসটা পছন্দ হবে না, তাই জন্য আমি আর নামটা নিলাম না, কারণ ওর থেকে তো কনসেন্ট পাইনি আমি, এবার কনসেন্ট ছাড়া বলবো না তাই কথাটা। কিন্তু ঘটনাটা অসাধারণ ছিল, যাদের সাথে হয়, যাদের সাথে ঘটে যায় এই ধরনের ঘটনা তারা বোঝে যে কি হয়েছিল, কিন্তু আমরা যারা শুনি পরবর্তীকালে তখন আমাদের কাছে এগুলো একটা ইনক্রেডিবল স্টোরি হয়ে যায়, এবং আমরা এই ঘটনাগুলো একের পর এক বলতে থাকি। ও যেমন এই ঘটনাটা জানে, ওই ঘটনাটা আমাকে এসে বলেছে, এর আগে হয়তো বহু ভুতুরে আড্ডায় বন্ধুবান্ধবদের মধ্যে হয়তো এই ঘটনাটা বারবার ফিরে ফিরে এসছে, এবং আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু ঘটনা ঘটে থাকে যে ঘটনাগুলো বারবার আমাদের আলোচনায় ফিরে ফিরে আসে, এবং আলোচনায় ফিরে ফিরে আসলে আলোচনাটা আরও সুন্দর হয়ে যায়। তো আজকের এপিসোডটা অনেকটা এরকমই ছিল, খুব সুন্দর একটা পডকাস্ট আজকে আমরা পেলাম, এবং আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আরও অনেক 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 বড় হও, এবং এই যে ঘটনাটা তুমি বললে, ইয়োর ওয়ে অফ টেলিং দ্য স্টোরি ইজ নাইস, এবং আশা করবো যে পরবর্তীকালেও তুমি এরকমভাবে আরও ঘটনা আমাদেরকে শোনাবে, আমাদেরকে আরও ঘটনা। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট আছে, আমি আসার আগে আমার এক বন্ধুর সাথে কথা হয়েছিল, ও তোমার খুব বড় ফ্যান, তো ও একটা শাউট আউট দিতে বলেছিল, ওর একবার নামটা একবার হাই করে দিও, দেবরাজ অধিকারী। হাই দেবরাজ, অনেক ভালো থেকো, আরও বড় হও, এবং আরও বেশি বন্ধুকে উৎসাহিত করো এরকম ঘটনা শোনানোর জন্য, আরও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, যেখানে গিয়ে ও নিজেকে আরও মেলে ধরতে পারবে, বিকজ শি ইজ আ ভেরি গুড স্পিকার, আ ভেরি গুড স্টোরি টেলার। এত বড় একটা ঘটনাকে পরপর সাজিয়ে বলা, এটাও কিন্তু একটা অনেক বড় আর্ট, এবং এই আর্টে যারা দক্ষ তাদেরকে আমরা বলে থাকি স্টোরি টেলার্স, যারা একটা বড় ঘটনাকে পরপর উইদাউট এনি স্ক্রিপ্ট, উইদাউট এনি বুলেটস মাথায় রেখে পরপর একটা ঘটনাকে বলা। এবং আমরা প্রায় অনেকটা সময় ধরে আমরা ঘটনাটা শুনলাম, এবং মন্ত্রমুগ্ধের মতো পুরো ঘটনাটা শুনলাম। মাঝখানে কোনো কথা বলার জায়গাই ছিল না, মাঝখানে কোনো প্রশ্ন করারও জায়গা ছিল না, বিকজ প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চোখের সামনে ওই দিয়ে দিচ্ছিল, কানের সামনে আমাদের ওই বলে দিচ্ছিল যে এই ইনফরমেশনটা এরকম, আমাদেরকে আলাদা করে আর কিছু জিজ্ঞাসা করতে হয়নি। অনেক আরও বেটার করো, আবার আসো আমার এখানে, আবার এসে আরও ঘটনা বলো। এবং আজকের মতো আমি যাচ্ছি। আপনারা যদি আমাদের এই পডকাস্টে আসতে চান তাহলে 9875476704 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ভয়েস করে পাঠান আপনার ঘটনা আমাদের পছন্দ হলে ডেফিনেটলি আমরা ডেকে নেব আপনাকে আমাদের স্টুডিওতে। আজকের মতো এপিসোড এখানে শেষ হচ্ছে। শুনছিলেন প্রেতকথা লাইভ পডকাস্ট, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।